প্রিয় শিক্ষার্থীরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে আমি বিভূতিভূষণ সাহা, এবং তোমাদের আজকের এই ক্লাসটি কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাইফ স্টেশনারি। তোমাদের যে সময়ে ক্লাস করা শুরু করা হচ্ছিল, আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করে দিচ্ছি। তো তোমরা কে কোন জায়গা থেকে এই ক্লাসে অংশগ্রহণ করেছো তোমরা এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের এই ক্লাসটি কিন্তু আজকে আমি অংশগ্রহণ করেছি নারায়ণগঞ্জ থেকে। তুমি কোন জায়গা থেকে অংশগ্রহণ করছো এটা অবশ্যই তুমি কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবে, তাহলে আমি জানতে পারবো বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আজকের আমার এই ক্লাসেতে তোমরা অংশগ্রহণ করছো। এবং এরই সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে জানিয়ে দাও, তাহলে তারা সবাই ক্লাসটি করতে পারবে এবং কেউ ক্লাসটি মিস করবে না। ঠিক আছে, তাহলে কমেন্ট করে এখনই জানিয়ে দাও তুমি কোন জায়গা থেকে এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো। এর ফাঁকে আমরা দেখে নিই আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জাবেদা। এটি হচ্ছে তোমাদের এসএসসির অ্যাকাউন্টিং বইয়ের 6ষ্ঠ অধ্যায়। আমরা পূর্বে কিন্তু 5 চ্যাপ্টার করে এসেছি। এর মধ্যে 3টা মেন যে চ্যাপ্টার ছিল, লেনদেন, দুই তরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব, এই 3টি চ্যাপ্টার মেনলি তোমাকে হেল্প করবে এই জাবেদা বোঝার জন্য। এই 3টি চ্যাপ্টার আমরা অলরেডি করে এসেছি এবং এর ফলে আজকে আমাদের জাবেদা করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে জাবেদা বলতে সাধারণত কি বোঝানো হয়ে থাকে? আমাদের হিসাব চক্রের প্রথম কাজটা কি? হিসাব চক্রের প্রথম কাজটি হচ্ছে লেনদেন শনাক্ত করা, এবং তার পরবর্তী কাজটি হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা। এই লেনদেনকে যখন কিনা বিশ্লেষণ করা হয়ে থাকে তখন একে সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য যে আমরা পদ্ধতি ফলো করে থাকি তা আমরা জাবেদা বলে থাকি। কি বললাম? যে আমরা যখন কিনা লেনদেনকে বিশ্লেষণ করি, লেনদেনকে বিশ্লেষণ করার পর সেটিকে আমাদের সঠিক উপায়ে তারিখের ক্রমানুসারে আমাদেরকে যেখানে লিপিবদ্ধ করতে হয় তাকেই বলা হয়ে থাকে জাবেদা। ঠিক আছে, তাহলে আমি দেখে নেই তোমরা কে কে ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেছো, এবং তারপরে আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করে দেব। আচ্ছা, দেখি আমরা দেখতে পাচ্ছি রাবিয়া এসে পড়েছে, তারপর রাসেল এসে পড়েছে, এখানের মধ্যে আনিকা এসেছে, রেহান এসেছে, লাকি এসে পড়েছে, ফাইন। আচ্ছা, ওয়াসি এসে পড়েছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো দেখতে পাচ্ছি। তারপর এখানের মধ্যে আশরাক এসে পড়েছে চিটাগং থেকে, সাকিব এসে পড়েছে, তারপর লাকি এসেছে ঢাকা থেকে, জয় এসেছে কুচবিহার ইন্ডিয়া থেকে। ওয়াও, ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি যে শুধুমাত্র বাংলাদেশ থেকে না, বাংলাদেশের বাইরে থেকেও কেউ আমার লাইভ ক্লাসে দেখছে। ধন্যবাদ তোমাকে জয়। তারপর দেখতে পাচ্ছি আতিকুর এসে পড়েছে। আচ্ছা, ঠিক আছে, ওয়াসি এসে পড়েছে। ওকে, ফাইন। আনিকে এসে পড়েছে দেখতে পাচ্ছি। সোনি এসেছে ঢাকা থেকে। তারপর আশফাক বলছে কেমন আছেন ভাইয়া? জি আপু, ভালো আছি আমি অনেক। আচ্ছা আশফাক, সরি ভাইয়া, ভালো আছি। নীরব ভাইয়া বলছে ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনগুলোকে দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সর্বপ্রথম যে বইটি লিপিবদ্ধ করা হয়। জি ভাইয়া, সম্পূর্ণ সঠিক বলেছে। আমরা জাবেদা নিয়ে একটু পরে আলোচনা শুরু করছি। এখানে আনিকে এসে পড়েছে দেখতে পাচ্ছি। আশফাক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রীতি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছি তালহা এসে পড়েছে ফরিদপুর থেকে। তারপর বিনতে এখানে জয়েন করে ফেলেছে। হাসনাইন এসেছে, হৃদয় এসে পড়েছে, কাইফ এসেছে সিলেট থেকে। আচ্ছা, ওয়াস এসেছে ঠাকুরগাঁও থেকে। ওয়াও, অলরেডি দেখতে পাচ্ছি 200 মানুষ আমার এই ক্লাসের মধ্যে অংশগ্রহণ করে ফেলেছো। তাহলে দেরি না করে কিন্তু আমাদের ক্লাসটি আজকে স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা হিসাব বিজ্ঞানের মধ্যে কোন পদ্ধতি ফলো করি? হিসাব বিজ্ঞানের মধ্যে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতি ফলো করে থাকি। দুই তরফা দাখিলা পদ্ধতি, যখন লেনদেনগুলোকে দুই তরফা দাখিলা পদ্ধতিতে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে যখন আমরা যে বইয়ের মধ্যে সর্বপ্রথম লিপিবদ্ধ করি তাকেই আমরা বলে থাকি জাবেদা। এই জাবেদা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হিসাব বিজ্ঞানের সব কিছুই আলটিমেটলি গিয়ে এই জাবেদার সাথে কানেক্টেড। এই জাবেদার পরেই তুমি খতিয়ান তৈরি করতে পারবে, এবং তার পরবর্তীতে রেয়া মিল, আর্থিক অবস্থা বিবরণী, এবং সব কিছু একটি সিকোয়েন্সিয়ালে যায়। এবং এর প্রথমেই তোমাকে অবশ্যই জাবেদা করাটা গুরুত্বপূর্ণ। জাবেদা না করলে কিন্তু পরেরগুলি করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। সত্যি কথা বলতে জাবেদা করাটা একদম ম্যান্ডেটরি না। তুমি জাবেদা না করলেও পরের স্টেপগুলো তুমি করতে পারবে, কিন্তু এই জাবেদা তোমাকে সাহায্য করে তোমার পরবর্তী যে স্টেপগুলো রয়েছে ওই স্টেপগুলো
ইজিলি করার জন্য এই জাবেদার পরপরই করা হয়ে থাকে খতিয়ান। খতিয়ানটাকে বলা হয়ে থাকে পাকা বই। এই পাকা বই তৈরি করার জন্য জাবেদা সাহায্য করে থাকে। এই জন্য জাবেদার আরেকটি নাম হচ্ছে সহকারী বই। কি বললাম? জাবেদা সহকারী বই হিসেবে কাজ করে, কারণ এটি আমাদের খতিয়ান তৈরিতে সাহায্য করে থাকে। এখন এই জাবেদাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা সম্ভব। প্রথমটি হচ্ছে বিশেষ জাবেদা এবং তারপরেরটি হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6টি ভাগে ভাগ করা সম্ভব এবং প্রকৃত জাবেদাকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই যে বিশেষ জাবেদা দেখতে পাচ্ছ, এই 6টিকে আবার কিছুটা দুইটা ক্লাসিফিকেশনে হচ্ছে ডিভাইড করা পসিবল। এখানে প্রথম যে 4টা রয়েছে এই 4টা হচ্ছে ধারে হয়ে থাকে এবং লাস্টের যে 2টা রয়েছে এই 2টা সাধারণত নগদে হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা দেখে নিই বিশেষ জাবেদার মধ্যে যে 6টা রয়েছে এই 6টা জাবেদা মেনলি কখন ইউজ করা হয়। এই যে প্রথমটি রয়েছে ক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদা ব্যবহার করা হয়ে থাকে ধারে যখন কিনা আমরা পণ্য ক্রয় বিক্রয় করে থাকি, তখন আমরা এই ক্রয় জাবেদা প্রস্তুত করে থাকি। বিক্রয় জাবেদা, যখন আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয় করি তখন যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বলা হয় বিক্রয় জাবেদা। এর পরবর্তীতে হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। যখন আমরা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিই তখন আমরা যে জাবেদার সাহায্য নিব সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। এবং আমরা যখন ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত পাই, ধারে বিক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত পাই তখন যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে বিক্রয় ফেরত জাবেদা। এই প্রথম 4টে কিন্তু সবগুলি হয়ে থাকে কিসে? ধারে। এই যে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা এই দুটি প্রস্তুত করা হয় চালান থেকে। কারণ চালান কি? চালান হচ্ছে ব্যবহার করা হয় যখন আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয় করে থাকি এবং এই চালান থেকে আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করতে পারি। ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় কোনটি থেকে? ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় ডেবিট নোট থেকে। কারণ আমরা অলরেডি দ্বিতীয় অধ্যায় জেনে এসেছি ডেবিট নোট ব্যবহার করা হয় কখন? যখন আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিই তখন আমরা ডেবিট নোট ব্যবহার করে থাকি এবং ডেবিট নোটের সাহায্য নিয়ে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়। এবং বিক্রয় ফেরত জাবেদা এটি প্রস্তুত করা হয় ক্রেডিট নোট থেকে। কারণ ক্রেডিট নোট কখন ইউজ করা হয়? ক্রেডিট নোট ইউজ করা হয় যখন আমরা আমাদের ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত পাই তখন আমরা এর জন্য যে নোট ইস্যু করি সেটি হচ্ছে ক্রেডিট নোট এবং এই ক্রেডিট নোট থেকে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। তারপরে আমরা দেখি নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। নামের মধ্যে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, অর্থাৎ আমাদের যত ধরনের নগদ সংক্রান্ত লেনদেন হবে সবগুলা এই দুইটার আন্ডারে আসবে। এর মধ্যে নগদ যত প্রাপ্তি রয়েছে সবগুলোর জন্য আমরা প্রস্তুত করব নগদ প্রাপ্তি জাবেদা এবং আমাদের যত ধরনের নগদ প্রদান রয়েছে তার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটি হচ্ছে নগদ প্রদান জাবেদা। যেমন আমি যদি নগদে পণ্য বিক্রয় করে থাকি তখন আমি কোন জাবেদা ব্যবহার করব? তখন আমি নগদ প্রাপ্তি জাবেদা ব্যবহার করব। এবং এর সাথে যদি আমি নগদে পণ্য ক্রয় করে থাকি এটি হচ্ছে আমার জন্য এক ধরনের প্রদান। এই ক্ষেত্রে যে জাবেদা প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে নগদ প্রদান জাবেদা। আমাদের এই 6টি বিশেষ জাবেদা রয়েছে এবং আমরা এই 6টির মধ্যে আজকে প্রধানত এই 4টি নিয়ে কথা বলবো। লাস্টের যে 2টা রয়েছে আমরা যখন কিনা অষ্টম অধ্যায় করব নগদান বই তখন আমরা সেই চ্যাপ্টারের মধ্যে এই 2টা নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে ক্লাসের শেষের দিকে আমরা এই 4টা জাবেদা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এগুলিতে আমরা একটু পরে বিস্তারিত আসছি, কিন্তু এর আগে আমরা কথা বলবো প্রকৃত জাবেদা নিয়ে। এই 6টা জাবেদার মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত হয় না সেগুলা প্রকৃত জাবেদার মধ্যে চলে যায়। ব্যাপারটা কিরকম? প্রথমটি হচ্ছে সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদা ব্যবহার করা হয় যখন তুমি কোনো ভুল করে থাকো। ধরো পরীক্ষার মধ্যে তুমি যদি কখনো ভুল করো, পরীক্ষার মধ্যে তুমি 60,000 টাকার জায়গায় এনিহাও 6,000 টাকা লিখে দিলে, অথবা উল্টাটা করলে যে 6,000 টাকার লেখার কথা তোমার, কিন্তু তুমি ভুল করে লিখে দিয়েছো 60,000 টাকা। তো তুমি পরীক্ষা নর্মালি কি করো? নর্মালি পরীক্ষা জাস্ট কেটে দিলেই হয়ে যায়, ঠিক আছে? কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে না এই কাজটা করা যায় না। হিসাব বিজ্ঞানে যদি তুমি কোনো ভুল করো কাটাকাটির সিস্টেমটা এখানের মধ্যে নেই। এই ক্ষেত্রে যেটা করতে হয়, একটা জাবেদা যদি ভুল হয় কখনো অন্য আরেকটা জাবেদা দিয়ে সেই ভুলটাকে ঠিক করে দেওয়া হয়। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। ধরো তুমি আসবাবপত্র ক্রয় করলে, আসবাবপত্র ক্রয়ের জাবেদা হচ্ছে এরকম: আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট।
এটা হচ্ছে আসবাবপত্র ক্রয়ের জাবেদা। আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কিন্তু ভুলবশত হয়তো তুমি আসবাবপত্র হিসাবের জায়গায় লিখে দিয়েছো ক্রয় হিসাব। এটা ছিল সঠিক জাবেদা, কিন্তু তুমি ভুল করে যেটা লিখেছো, তুমি ভুল করে লিখে দিয়েছো ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কি লিখেছো? ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এটা কিন্তু অবশ্যই ভুল জাবেদা। নগদান ঠিক রয়েছে, কিন্তু আসবাবপত্র হিসাব ডেবিট করার জায়গায় তুমি কি করে দিয়েছো? তুমি ক্রয় হিসাবকে ডেবিট করে দিয়েছো। অর্থাৎ এটা কিন্তু ভুল জাবেদা। এখন সম্পূর্ণভাবে ভুল না, ভুলটা হচ্ছে শুধুমাত্র এই ডেবিট সাইডের মধ্যে গিয়ে। তাহলে এই ভুলটাকে তুমি কিভাবে সংশোধন করবে? এই ভুলটাকে সংশোধন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে সংশোধনী জাবেদা অথবা ভুল সংশোধনী জাবেদা। এক্ষেত্রে যেটা করতে হয়, তোমার সঠিক জাবেদা কোনটি ছিল? সঠিক জাবেদা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট হওয়ার কথা ছিল। তোমাকে যেটা করতে হবে, যেটা সঠিক রয়েছে সেটাকে সঠিক স্থানে বসিয়ে দিবা, এবং যেটিকে তুমি ভুল স্থানে বসিয়েছিলে তাকে অপোজিটে পাঠিয়ে দিলেই হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ডেবিট হওয়ার কথা ছিল কোনটি? আসবাবপত্র হিসাব। এর জন্য ভুল সংশোধনী জাবেদার মধ্যে তুমি আসবাবপত্র হিসাবকে ডেবিট করে দিবা, আসবাবপত্র হিসাবকে করবা তুমি ডেবিট। এবং তুমি কোনটি ভুল লিখেছো? তুমি ক্রয় হিসাবকে ভুলে ডেবিট করে দিয়েছো, যেটা আসলে ডেবিট হওয়ার কথা ছিল না। আমরা কি জানি, যদি আমরা কোনো কিছু যদি নির্দিষ্ট পরিমাণ ডেবিট থাকে, সেটাকে যদি আমি এখন ক্রেডিটে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে ব্যালেন্স হয়ে যাবে। এর জন্য যেটা করা লাগে, যেটা আমি ভুল করে ডেবিটে পাঠিয়ে দিয়েছিলাম ক্রয় হিসাব, এবার এটাকে আমার ক্রেডিটে পাঠানো লাগবে। এর জন্য জাবেদাটা হয়ে যাবে এরকম, আসবাবপত্র হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। এটাই হচ্ছে আমাদের সংশোধনী জাবেদা। অর্থাৎ তুমি একটা ভুল করেছিলে, তুমি আসবাবপত্র হিসাব ডেবিট করার জায়গায় তুমি ক্রয় হিসাবকে ডেবিট করে দিয়েছিলে। এটাকে সংশোধন করার জন্য তুমি যেটা করছো, তুমি যেটা সঠিক ছিল সেটাকে সঠিক জায়গায় বসিয়ে দিয়েছো, এবং যেটা ভুল ছিল সেটাকে তুমি অপোজিট পক্ষের মধ্যে বসিয়ে দিয়েছো। যার ফলে ক্রয় হিসাবটা কিন্তু ডেবিট এবং ক্রেডিট সেম অ্যামাউন্টে হওয়ার কারণে এটা ভ্যানিশ হয়ে যাবে। আলটিমেটলি গিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমাকে জানাও যে এতক্ষণ পর্যন্ত যা যা পড়ানো হলো তোমাদের কি কোনো কনফিউশন কি আছে নাকি নেই। যদি না থাকে তাহলে আমরা পরের টপিকগুলি কভার করে ফেলবো। এখন আমি তোমাদের এই প্রকৃত জাবেদা এত ডিটেলসে যাব না, কারণ তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এত ডিটেলসে বলা নেই। তোমরা যখন কিনা হচ্ছে একটু হাই লেভেলে উঠবা, অর্থাৎ যখন তোমরা এসএসসি থেকে এইচএসসির মধ্যে যাবা, তখন গিয়ে দেখবা যে এগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করা রয়েছে। কিন্তু আজকে আমরা ক্লাসের মধ্যে এগুলো সম্পর্কে জাস্ট যতটুকু বেসিক ধারণা দেওয়া সম্ভব ততটুকু দিয়ে যাব। কারণ দেখা গিয়েছে বইয়ের মধ্যে উল্লেখ থাকলেও বোর্ডের মধ্যে না এগুলোর থেকে সাধারণত কোয়েশ্চেন আসে না। এগুলো থেকে কোয়েশ্চেন আসে, বাট নৈবেত্তিকে হচ্ছে বেশিরভাগ সময় এসে থাকে। এই কারণে এত ডিটেলসে হচ্ছে যাওয়ার আপাতত দরকার নেই। আমরা মেইনলি ফোকাস করব এগুলো ছাড়া যে বিশেষ জাবেদাগুলো রয়েছে এবং সাধারণ যে জাবেদাগুলো রয়েছে ওইগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া। ঠিক আছে? তাহলে আমাকে জানিয়ে দাও এতক্ষণ পর্যন্ত যা যা পড়ানো হলো তার মধ্যে তোমাদের কোনো কনফিউশন ক্রিয়েট হয়েছে নাকি। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে এখানে এসে পড়েছে। ফাইন। গাজীপুর থেকে এসেছে অনেকে, মাসফে এসে পড়েছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আপু। দোয়া এসে পড়েছেন। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছি আশফাক এসে পড়েছে, তারপর কুমিল্লা থেকে এসেছে নজরুল। ফাইন। আচ্ছা, এখানে রডি এসেছে কুমিল্লা থেকে। আচ্ছা, কুমিল্লা থেকে লাকি বলছে মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, রাসেল বলছে জাবেদাকে প্রাথমিক বইও বলা হয়। হ্যাঁ, এটাকে প্রাথমিক বইও বলা হয়, আবার সহকারী বইও বলা হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছি মেহেদি এসেছে এখানে কুমিল্লা থেকে। আচ্ছা, তোমাদের কি কোনো কোয়েশ্চেন রয়েছে? আর যদি না থাকে অবশ্যই তোমরা জানতে পারো, বলতে পারো, তাহলে আমি জানিয়ে দিব। হ্যাঁ, নীরব ভাই এখানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়েছেন। জাবেদার ইংলিশ তোমরা জানো? জাবেদার ইংলিশ হচ্ছে জার্নাল। এই জার্নাল ওয়ার্ডটা এসেছে কোথা থেকে? জার্নাল ওয়ার্ডটা এসেছে ফরাসি জার থেকে। যার, ঠিক আছে, যার মানে হচ্ছে দিবস বা দিন। ওইটার থেকে মেনলি জার্নাল ওয়ার্ডটা এসেছে, যার বাংলা শব্দ হচ্ছে জাবেদা। আচ্ছা, তো দেখতে পাচ্ছি কারো কেমন কোনো কোয়েশ্চেন নেই। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে অবশ্যই আমি পরের যে পার্টটা রয়েছে পরের পার্টে চলে যাব। তো হৃদয় বলছে ভাইয়া বারটা কন্ট্রাইন্টি বুঝিয়ে দিবেন। হ্যাঁ ভাইয়া, এগুলো সম্পর্কে আমরা সামনে আলোচনা করছি, চিন্তা করার কিছু নেই। জাস্ট ক্লাসটা হচ্ছে ফুললি দেখে যাও, তাহলে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এবার আমরা একটু দেখে নিই সমন্বয় জাবেদা সম্পর্কে। সমন্বয় জাবেদা কি জিনিস তোমরা বলতে পারবে আমাকে? যখন আমরা আর্থিক বিবরণী করব,
আর্থিক বিবরণী করার সময় তোমরা দেখবে যে আর্থিক বিবরণীর মধ্যে কি কি থাকে। সাধারণত র্যামিল দেওয়া থাকে এবং র্যামিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে। এই সমন্বয়গুলোরও না জাবেদা করা পসিবল, এবং ওই সমন্বয়ের জন্য যে জাবেদা দেওয়া হয় তাকেই বলা হয়ে থাকে সমন্বয় জাবেদা। এখন এই সমন্বয় জাবেদাগুলি কিরকম হতে পারে? সমন্বয় জাবেদাগুলি হতে পারে যে কোনো ধরনের অগ্রিম অথবা বকেয়ার জন্য, অবচয় সঞ্চিতির জন্য, বা অনেক ধরনের সমন্বয় জাবেদা হওয়া সম্ভব। তোমাদেরকে জাস্ট আমি একটা ডেমো দেখাই। যেমন প্রথমত হচ্ছে যে কোনো ধরনের অগ্রিম ব্যয়। যদি আমরা কোনো অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা দিতে চাই, তাহলে অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা কি হবে? খেয়াল করে দেখো, আমরা সাধারণত যেটা করি, আমাদের করা উচিত যে সমন্বয় জাবেদা শিখে তারপর আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করা উচিত। কিন্তু আমাদের বইয়ের মধ্যে সমন্বয় জাবেদা নিয়ে এত ডিটেলসে বলা নেই, বাট স্টিল আমরা কিন্তু আর্থিক বিবরণী করে থাকি। আর্থিক বিবরণীর মধ্যে অগ্রিম ব্যয় কি কি করা হয়? আর্থিক বিবরণীর মধ্যে খেয়াল করে দেখবা অগ্রিম ব্যয়ের দুইটা কাজ হয়। একটি হচ্ছে অগ্রিম ব্যয়কে আমরা চলতি সম্পদে বসিয়ে দিই, এবং অগ্রিম ব্যয় আমরা ব্যয় থেকে বাদ দিই। কিন্তু কেন এই কাজটি করা হয়? এই কাজটি করা হয় সমন্বয়ের জন্য। অগ্রিম ব্যয়ের সমন্বয় হচ্ছে এরকম: অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, এবং যে ব্যয়টি রয়েছে সংশ্লিষ্ট ব্যয় তাকে আমরা ক্রেডিট করে দিই। যেমন যদি এখানের মধ্যে বলা থাকে ভাড়া, তাহলে জাবেদাটা হবে এরকম: অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, এবং ভাড়া হিসাবকে আমরা এখানে ক্রেডিট করে দিই। অগ্রিম ব্যয়টা মেনলি এই বছরের যে ব্যয়টা রয়েছে এই বছরের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত না। ধরো তোমার এই বছরের টোটাল ভাড়ার পরিমাণ হচ্ছে 18,000 টাকা, কিন্তু তুমি অলরেডি ভাড়া প্রদান করে দিয়েছো 20,000 টাকা। এখানের মধ্যে যে 2,000 টাকা এক্সট্রা রয়েছে সেটাকে আমরা বলছি অগ্রিম ব্যয়। এই অগ্রিম ব্যয়টা কি মেনলি আমার ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত? অবশ্যই না, কারণ ব্যয়টা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, এবং 2,000 টাকাটা এটা এখানে হচ্ছে একটা সম্পদ, এবং এই সম্পদকে আমরা অবশ্যই 18,000 টাকার মধ্যে আনা উচিত না, অর্থাৎ ব্যয়ের মধ্যে আনা উচিত না। আমরা 18,000কে এই বছরে রাখবো এবং 2,000 টাকাকে হচ্ছে আমরা পরের বছরে নিয়ে চলে যাব। এই কারণে ব্যয় থেকে বাদ দেওয়ার জন্য ব্যয়টাকে ক্রেডিট করা হয়, এবং আমরা জানি অগ্রিম ব্যয় হচ্ছে একটা সম্পদ, এর জন্য অগ্রিম ব্যয় হিসাবকে ডেবিট করা হয়ে থাকে। এরপর আমরা জানবো সেটা সম্পর্কে, সেটা হচ্ছে সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা হচ্ছে আমাদের হিসাব চক্রের কত নম্বর ধাপ বলতে পারবে? সমাপনী জাবেদা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের 9ম ধাপ। এটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের 9ম ধাপ হিসাব চক্রের। এই ক্ষেত্রে কি করা হয়? এই সমাপনী জাবেদার মাধ্যমে সাধারণত এই বছরে যত ধরনের আয় এবং ব্যয় রয়েছে, বা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় রয়েছে, সেগুলোকে বন্ধ করার জন্য আমরা এই সমাপনী জাবেদা ব্যবহার করে থাকি। কেমন ব্যাপারটা? ধরো তুমি এই বছরে তোমার বিক্রয় দ্বারা আয় ছিল 1 লাখ টাকা, বিক্রয় ছিল কত? 1 লাখ টাকা। মনে রাখবা এই বছরের যে আয় এবং ব্যয়গুলো রয়েছে এগুলোকে অবশ্যই আমরা পরবর্তী বছরে নিয়ে যাব না। এই বছরের আয় এবং ব্যয়কে এই বছরের মধ্যে আমাদের বন্ধ করে দেওয়া লাগবে। এই বন্ধ করার জন্য আমরা ব্যবহার করছি সমাপনী জাবেদা। বিক্রয় কোথায় যায়? বিক্রয়কে আমরা সাধারণত আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণীর মধ্যে নিয়ে যাই। এই কারণে এই বিক্রয় সমাপনী জাবেদা দেওয়ার জন্য আমাদের আয় বিবরণীর সাহায্য নেওয়া লাগবে। এই বিক্রয় জাবেদার সমাপনী জাবেদা হচ্ছে এরকম: বিক্রয় ডেবিট বা বিক্রয় হিসাব ডেবিট, এবং আয় বিবরণী ক্রেডিট। কত টাকা হবে? এই ক্ষেত্রে হবে 1 লাখ টাকা, এবং এই ক্ষেত্রে হবে 1 লাখ টাকা। খেয়াল করে দেখো, বিক্রয় সাধারণত বৃদ্ধি পেলে ক্রেডিট হওয়ার কথা, কিন্তু যেহেতু বিক্রয়কে আমি বন্ধ করে দিচ্ছি বা বিক্রয়কে আমি হ্রাস করছি, এই কারণে বিক্রয় হিসাবকে আমি ডেবিটে পাঠিয়ে দিয়েছি, এবং যে অংশ ডেবিট করা হয় ঠিক অপর পাশে গিয়ে তোমরা করে দিবে হচ্ছে আয় বিবরণী ক্রেডিট। আবার যদি যে কোনো ব্যয়কে বন্ধ করতে হয়, ধরো তুমি এই বছরের বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা, তুমি এটাকে বন্ধ করে দিতে চাও, বা এই বছর তুমি এটাকে অফ করে দিবে, যেহেতু এটা হচ্ছে এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়। এই ক্ষেত্রে জাবেদা কি হবে? বিজ্ঞাপন একটি ব্যয়, ব্যয় হ্রাস পেলে কি হয়? ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। এই কারণে বিজ্ঞাপনকে আমরা ক্রেডিট পাঠিয়ে দিব, এবং অপর সাইডে গিয়ে আমরা লিখব আয় বিবরণী ডেবিট, এবং বিজ্ঞাপন এখানের মধ্যে হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, যাদের কাছে মনে হচ্ছে যে জাবেদা কেন এত কঠিন, চিন্তা করার কিছু নেই। এই যে জাবেদাগুলো রয়েছে এই জাবেদাগুলো তোমাদের মেইন পরীক্ষার মধ্যে খুব বেশি একটা আসবে না,
তোমাদের পরীক্ষার মধ্যে যে পার্টগুলো আসবে সেগুলো হচ্ছে সাধারণ জাবেদা। এটা সম্পর্কে আমরা একটু পরে কিন্তু আলোচনা করব। সো ভয় পাওয়ার কিছু নেই, ওইগুলো দেখবা আবার এত বেশি কঠিন না, ওইগুলো কিন্তু তোমাদের আবার খুবই সহজ, খুবই জাবেদা হয়ে থাকে। এবং যদি এগুলোর মধ্যে সমস্যা হয় তোমরা অবশ্যই জানিয়ে দিবা যে ভাইয়া এই পার্টটা বুঝতে পারিনি, তাহলে আমি হচ্ছে সবগুলি পার্ট বুঝিয়ে তারপর তোমাদের সামনে টপিকে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তো দেখে নেই। আচ্ছা দেখতে পাচ্ছি যে আর তেমন কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা এবার তুমি দেখো, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা আর কিছুই না, প্রারম্ভিক জাবেদা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের হিসাব চক্রের 10 নাম্বার ধাপ। এই ক্ষেত্রে যেটা করা হয়, এই বছরের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটেকে হচ্ছে পরবর্তী বছরে নিয়ে যাওয়ার জন্য যে জাবেদা দেওয়া হয় তাকে বলা হয়ে থাকে প্রারম্ভিক জাবেদা। এক্ষেত্রে খুবই সহজ, যত ধরনের সম্পদ রয়েছে সম্পদকে আমরা ডেবিটে লিখবো, আর দায় এবং মালিকানা সত্ত্বকে আমরা ক্রেডিটে লিখে দিব, তাহলে আমাদের প্রারম্ভিক জাবেদা হয়ে যাবে। এখন আমরা তো 10 ধরনের জাবেদা নিয়ে কথা বলে ফেললাম, সবার লাস্টে গিয়ে দেওয়া আছে অন্যান্য জাবেদা। অন্যান্য জাবেদা কিরকম? এই 10 ধরনের মধ্যে যদি কোথাও যদি আমরা এটাকে কোনো জাবেদাকে বা কোনো লেনদেনকে যদি আমরা অন্তর্ভুক্ত করতে না পারি, তখন যে জাবেদা হবে সেটাকে বলা হবে অন্যান্য জাবেদা। ঠিক আছে, এই জাবেদা কিরকম হতে পারে? এই জাবেদার এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যদি ধারে যদি আমরা আসবাবপত্র বিক্রয় করি, কি বললাম? ধারে আসবাবপত্র বিক্রয়, আচ্ছা ক্রয় ধরি, বিক্রয়টা পরে ধরছি আমরা। ধারে আসবাবপত্র ক্রয়, এটার জাবেদা কি হতে পারে বলতো? যেহেতু আসবাবপত্র আমি ক্রয় করেছি, আসবাবপত্র নামক এটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই ক্ষেত্রে হবে হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট। এবং আর কি হবে? ধারে পণ্য ক্রয় করায় ক্রেডিট পাশে হয়ে যাবে পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। খেয়াল করে দেখো তো, এটা একটি ধারে যেহেতু হয়েছে, অবশ্যই এটা নগদ প্রাপ্তি কিংবা নগদ প্রদানের কোথাও যাবে না। সো ওই দুইটা বাদ। যেহেতু আসবাবপত্র এটা সম্পদ, আমাদের কিন্তু প্রথম যে চারটা ছিল, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই সবগুলো কিন্তু ছিল ধারে পণ্য ক্রয় বিক্রয়। যেহেতু এটা সম্পদ ক্রয় করা হয়েছে, অর্থাৎ ওই চারটার মধ্যেও যাবে না, এবং এই চারটার একটার মধ্যেও কিন্তু এটা অন্তর্ভুক্ত হচ্ছে না। এই কারণে ধারে আসবাবপত্র ক্রয় এটি একটি অন্যান্য জাবেদার মধ্যে গিয়ে পড়ছে। তোমরা কি জানো এরকম আর কোনো জাবেদা যেটা হচ্ছে এই 10টার একটার মধ্যে পড়ে না, বরং অন্যান্য জাবেদার মধ্যে যায়? তোমরা যদি জানো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো যে না, তোমাদেরও হচ্ছে হিসাব বিজ্ঞানের এই চ্যাপ্টারটা সম্পর্কে অন্তত বেসিক যে ধারণা থাকা দরকার সেই ধারণা তোমাদের রয়েছে। তাহলে এখনই কমেন্টে জানিয়ে দাও যে তুমি অন্যান্য জাবেদা সম্পর্কে কি জানো নাকি জানো না। আচ্ছা দেখিনি, তাহলে তোমরা অ্যান্সার দিয়ে দাও এখনই। তাহলে এই পার্টটা মুছে দিচ্ছি কিন্তু আমি। তাহলে আজকে আমাদের মেইন যে টপিক রয়েছে সেই টপিকের মধ্যে আমরা চলে যাচ্ছি। তাহলে তোমরা হচ্ছে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। আজকের কুইজ হচ্ছে এটা যে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ এইটা কোন জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে? এটা হচ্ছে তোমাদেরকে আমি কোশ্চেন করে রাখলাম, ক্লাসের শেষে গিয়ে হয়তো তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার আজকে ঠিক মতো দিতে পারবে। আচ্ছা, বিনামূল্যে পণ্য বিতরণ অনেকেই হচ্ছে এটা জাবেদা জানে না, এই জাবেদাটা বলে দিই। এই জাবেদা হচ্ছে এরকম: বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তোমাদেরকে আমি জাবেদা করে দিলাম, তাহলে তোমরা আমাকে বলো এবার যে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট এই জাবেদা আমি তোমাদের যে 11টা ক্লাসিফিকেশন পড়ালাম, এই 11টা ক্লাসিফিকেশনের কোথায় এই জাবেদাটা অন্তর্ভুক্ত হবে এটা তোমরা এখনই কমেন্টে জানিয়ে দাও। তাহলে আমাদের নেক্সট যে টপিকটা রয়েছে সাধারণ জাবেদা, ওইটার মধ্যে হচ্ছে আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে দেরি না করে এখনই তোমরা জানিয়ে দাও বিনামূল্যে পণ্য বিতরণ, যার জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এইটি তোমাদের এই 11টা জাবেদার কোথা হচ্ছে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, তোমরা এখনই আমাকে সেটা কমেন্টের মধ্যে জানিয়ে দাও। তাহলে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাধারণ জাবেদা।
তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর মতো সাধারণ জাবেদাগুলো পার্ট বাই পার্ট হচ্ছে বলা রয়েছে, যেটা খুবই ভালো একটা অপশন। যে প্রত্যেকটা জাবেদাকে হচ্ছে সিরিয়াল অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদের ট্রাই করবো সেই সিরিয়ালগুলি মেনটেন করে তোমাদের জাবেদার বেসিকগুলো হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার। তাহলে এই পার্টটা মুছে দিই আমি, ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা। তাহলে আমরা এখন কি নিয়ে কথা বলবো? এখন আমরা সাধারণ জাবেদা নিয়ে কথা বলবো। আচ্ছা, দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে অনেকগুলা কমেন্ট আসছে। আচ্ছা ঠিক আছে, মিমি বলছে অন্যান্য জাবেদা, রাবিয়া বলছে অন্যান্য জাবেদা। আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি মহিউদ্দিন বলছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আশরাক বলছে অন্যান্য জাবেদা। মেহেরাজ বলছে অন্যান্য জাবেদা। রাসেল এখানের মধ্যে হচ্ছে জাবেদা দিয়ে দিয়েছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। রাফিদ বলছে অন্যান্য জাবেদা। তারপর দেখতে পাচ্ছি মুরাদ হচ্ছে তার ফ্রেন্ডদেরকে মেনশন করছে। আচ্ছা ঠিক আছে। প্রীতম এখানে বলছে অন্যান্য জাবেদা। হ্যাঁ, তোমরা যারা অন্যান্য জাবেদা অ্যান্সার দিচ্ছ তারা কিন্তু সঠিক অ্যান্সার দিচ্ছ, কারণ এই যে জাবেদাটা রয়েছে এই জাবেদা প্রিভিয়াস 10টা জাবেদার একটার মধ্যে অন্তর্ভুক্ত হয় না। এই কারণে কি বললাম, এই কারণে এটা কোন জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটা অন্যান্য জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আজকে আমাদের সাধারণ জাবেদা আমরা শুরু করে দিচ্ছি। সাধারণ জাবেদার মধ্যে তোমাদের একদম বেসিক পার্ট থেকে শুরু করছি। অনেকে হয়তো জাবেদাগুলো পারো, আবার অনেকে জাবেদাগুলো পারো না। তো সবার কথা চিন্তা করে একদম রুট লেভেল থেকে আমি স্টার্ট করার ট্রাই করছি। প্রথম দিকে মনে রাখবা যে পণ্য, মাল অথবা চেকের নামে কোনো ধরনের জাবেদা হয় না। কি বললাম? পণ্য, মাল এবং চেক এদের নামে কোনো ধরনের জাবেদা মানে কোনো ধরনের হিসাব হয় না। আমরা কখনোই দেখবা না কোথাও লেখা রয়েছে পণ্য হিসাব ডেবিট অথবা পণ্য হিসাব ক্রেডিট অথবা চেক হিসাব ডেবিট, চেক হিসাব ক্রেডিট, এরকম কিন্তু কোথাও লেখা নেই। তাহলে আমরা এই পণ্যের জন্য বা চেকের জন্য বা মালের জন্য আমরা কি ব্যবহার করব? যদি কোথাও বলা হয় পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয়, এই ক্ষেত্রে যেটা করা হয় পণ্যের নামে জাবেদা না দিয়ে ক্রয় হিসাব অথবা বিক্রয় হিসাবকে ব্যবহার করা হয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি এখানে লিখি যে পণ্য ক্রয়, এই জাবেদা কি হতে পারে? পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে, খেয়াল করে দেখো, যেহেতু পণ্য ক্রয় করছি, পণ্যটা হচ্ছে আমাদের জন্য এক ধরনের ব্যয়, একটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। পণ্যের পরিবর্তে আমরা লিখবো ক্রয় হিসাব। এখন ক্রয় হিসাব কি ডেবিট হবে নাকি ক্রয় হিসাব ক্রেডিট হবে? আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। যেহেতু ব্যয় এখানে বৃদ্ধি পেয়েছে এই কারণে ক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট। আর পণ্য ক্রয় সাধারণত কিছু বলা না থাকলে ধরে নেওয়া হয় পণ্যটা ক্রয় করা হয়েছে নগদে, এই কারণে নগদান হিসাবকে আমরা ক্রেডিট করে দেব। নগদান হিসাব কেন ক্রেডিট হবে? কারণ নগদান হিসাব এখানের মধ্যে সম্পদ হ্রাস পেয়েছে, আমার থেকে নগদ টাকা চলে গিয়েছে এবং আমার হচ্ছে পণ্য ক্রয় কারণে এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, এর জন্য ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাবকে আমরা এখানে করে দেব ক্রেডিট। আবার সেম ভাবে যদি পণ্য বিক্রয় জাবেদা বলি, পণ্য বিক্রয় জাবেদা হচ্ছে এরকম, বিক্রয় আমরা কিন্তু কখনোই পণ্য হিসাব ডেবিট ক্রিয়েট করছি না, যেহেতু আমাদের বিক্রয় ফলে আয় হয়েছে, এই আয়ের পরিবর্তে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাবে ক্রিয়েট করে দিব এবং আমাদের কাছে নগদ অর্থ এসেছে। নগদ অর্থের জন্য যে হিসাব ব্যবহার করা হয় তার নাম হচ্ছে নগদান হিসাব। এটা কিন্তু অলরেডি আমরা পড়ে এসেছি আমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে। এই কারণে নগদান হিসাব হয়ে যাবে ডেবিট এবং বিক্রয় হিসাব হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। এখন যদি চেক ব্যবহার করা হয়, যদি বলা হয় চেকে পণ্য ক্রয়, কি বললাম? চেকে পণ্য ক্রয়, চেকের নামে আমরা কোনো ধরনের জাবেদা দিব না বা কোনো হিসাব খুলবো না। চেকের জন্য যে হিসাবটা খোলা হয় তার নাম হচ্ছে ব্যাংক। তার মানে এখানের মধ্যে আমরা লিখে দিব, যদি চেকে পণ্য ক্রয় করা হয় ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাবের জায়গায় এক্ষেত্রে হয়ে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়া হয়েছে নাকি জমা দেওয়া হয় নাই এটা আমাদের জন্য মেন ফ্যাক্ট না। আমাদের মেন ফ্যাক্টটা হচ্ছে আমরা চেকে যেহেতু পণ্যটা হচ্ছে ক্রয় করেছি, এই কারণে আমরা সবসময় চেকের পরিবর্তে আমরা ব্যাংক হিসাবটাকে হচ্ছে কাউন্ট করব। ঠিক আছে, এটা ছিল তোমাদের একদম প্রথম যে বেসিক ধারণাটা। এখন যদি পণ্যের জায়গায় তুমি যদি অন্য কিছু ক্রয় বিক্রয় করো, যেমন তুমি যদি এখন আসবাবপত্র ক্রয় বিক্রয় করো, তখন গিয়ে কিন্তু অবশ্যই তোমাদের আসবাবপত্র হিসাব লেখা লাগবে। যেমন এখানে যদি আমি এখন বলি যে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র, আচ্ছা একটু ভুল লিখে ফেলেছিলাম,
আসবাবপত্র ক্রয়, তখন গিয়ে কিন্তু আবার ক্রয় হিসাব লেখা হয় না, তখন কি হিসাব লেখা হয়? আসবাবপত্রের নামে ঠিকই হিসাব খোলা হয়। এই কারণে আমরা লিখে দিব আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কেন আসবাবপত্র ডেবিট হলো এবং নগদান হিসাব ক্রেডিট হলো? কারণ আসবাবপত্র ক্রয়ের ফলে তোমার আসবাবপত্র নামক একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ নামক অর্থ বা সম্পদ হ্রাস পেয়ে গিয়েছে। এই কারণে সম্পদ হ্রাসের কারণে নগদান হিসাব ক্রেডিট এবং আসবাবপত্রের ফলে যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে এই কারণে আসবাবপত্র হিসাবকে আমরা ডেবিট করছি। ঠিক আছে, এখন এই আসবাবপত্র নিয়ে আরো অনেক ধরনের হচ্ছে জাবেদা রয়েছে, সেগুলো আমরা ক্লিয়ার করে দিই। এখন এই আসবাবপত্রের সাথে যদি অন্য যে কোনো ব্যয় হয়, তুমি একটি আসবাবপত্র ধরো কিনলে হচ্ছে সিলেট থেকে, সিলেট থেকে কেনার পর তুমি সেটা ঢাকায় নিয়ে আসলে, এই সিলেট থেকে ঢাকা নিয়ে আসার পথে যত ধরনের ব্যয় হবে এই আসবাবপত্রের পিছনে সব ধরনের ব্যয়কে আমাদের আসবাবপত্রের নামে উল্লেখ করতে হবে। ব্যাপারটা কিরকম? যদি আমি বলি আসবাবপত্র ক্রয়ের, আসবাবপত্র ক্রয়ের পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় 2000 টাকা। কি বলছি আমি? আসবাবপত্র ক্রয়ের পরিবহন ব্যয় 2000 টাকা। যদি আমি পরিবহন ব্যয় দিয়েছি, কিন্তু কি বললাম, একটা সম্পদ কিনে আনার পর সেটা তোমার ব্যবসায় আনা পর্যন্ত অথবা সংস্থাপন করা পর্যন্ত যত ধরনের ব্যয় হবে ওই ব্যয়কে ওই সম্পদের আন্ডারে ধরতে হবে। এই জন্য এটার জাবেদা হয়ে যাবে এরকম: আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কেন? কারণ একটি সম্পদ ক্রয় করার পর সেটা ব্যবসায় আনা পর্যন্ত অথবা সংস্থাপন করা পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সব ব্যয়কে আমরা ওই সম্পদের নামে গিয়ে আমরা অন্তর্ভুক্ত করব। যদি এখানে আসবাবপত্রের পরিবর্তে অন্য কোনো সম্পদ ব্যবহার করা হয়, যদি বলা হয় যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন ব্যয় 2000 টাকা, তখন আমরা লিখব যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। বাট মনে রাখা দরকার এটা শুধুমাত্র যে কোনো সম্পদ ক্রয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে সম্পদ ক্রয়ের ক্ষেত্রে। যদি এখানে বলা হয় পণ্য ক্রয়ের পরিবহন ব্যয়, তখন কিন্তু আবার আমাদের এই সেম কাজটা হবে না। কি বললাম? যদি আমাদের এখানের মধ্যে বলা হয় পণ্য ক্রয়ের পরিবহন ব্যয় 2000 টাকা, আমি আসবাবপত্র কিনিনি বরং আমি পণ্য কিনেছিলাম এবং এর জন্য আমাকে 2000 টাকা পরিবহন খরচ দেওয়া লাগছে, তখন আমি যেটা করব, তখন গিয়ে কিন্তু আর আমরা লিখবো না যে ক্রয় হিসাব, কারণ পণ্যের নামে কোনো জাবেদা হয় না, তখন ক্রয় হিসাব না লিখে তখন কিন্তু আবার পরিবহন ব্যয় হিসাবে লেখা হয়ে থাকে। তখন গিয়ে জাবেদা হয়ে যাবে পরিবহন ব্যয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখতে পাচ্ছো যে একটা স্লাইড মিস্টেকের জন্য কিন্তু তোমার সম্পূর্ণ জাবেদা ভুল হয়ে যেতে পারে। তাহলে কি করবা? যখন দেখবা যে কোনো সম্পদের জন্য পরিবহন ব্যয় অথবা মজুরি খরচ, সংস্থাপন খরচ, অর্থাৎ যে সকল ব্যয়গুলি একটি সম্পদ কেনার পর সেটা ব্যবসায় আনা পর্যন্ত খরচ হয়ে থাকে, ওই সব ধরনের ব্যয়কে তোমরা সম্পদের আন্ডারে নিয়ে যাবা বা সম্পদের নামে হচ্ছে লিখবা। কিন্তু যখন কিনা এটা সম্পদের জায়গায় পণ্য ক্রয় হয়ে যায়, তখন গিয়ে কিন্তু তোমাদের আবার কি হয়ে যাবে, তখন গিয়ে পরিবহন ব্যয়কে তোমরা ডেবিট লিখবা এবং নগদান হিসাবকে তোমরা ক্রেডিট করে দিবে। আশা করছি তোমরা এই পার্টটা বুঝতে পারছো, বা যদি কোনো বুঝতে সমস্যা হয় বা যদি রিপিট করতে হয় আমাকে আবার বলো, তাহলে কিন্তু আমি চাইলে রিপিট করতে পারি। বাট এর জন্য তোমাদের অবশ্যই কমেন্টে জানানো লাগবে যে ভাই এই পার্টটা বুঝিনি। ঠিক আছে, তাহলে কমেন্ট তোমরা বলে দাও যে কোনো সমস্যা হয়েছে নাকি। আচ্ছা ঠিক আছে, দেখি এখানের মধ্যে নীরব ভাইয়া কিছু বলছেন। ওকে, দেখে নি। আচ্ছা, আফি বলছে হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। সাকি বলছে যে ভাইয়া ক্লাসটি করতে পারছি না। যে ক্লাস করতে না পারো সমস্যা নেই, এই লাইভ যতগুলো ক্লাস রয়েছে সবগুলো ক্লাস কিন্তু কি করা হয়, তোমাদের এই লাইভ গ্রুপের মধ্যে আপলোড করে দেওয়া হয়। তাই কেউ যদি মিস করো কোনো সমস্যা নেই, পরবর্তীতে কিন্তু এই যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবা। এবং যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে যে এই পার্টটা বুঝতে পারো নাই, তোমরা অবশ্যই বলে দিবা যে ভাইয়া এই পার্টটা আরেকবার বুঝিয়ে দিলে হচ্ছে সুবিধা হতো, তখন কিন্তু গিয়ে আমি এই পার্টটা পরবর্তীতে তোমাদের আরেকবার বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে দেখতে পাচ্ছি যে তোমাদের তেমন কোনো কোয়েশ্চেন নেই। যদি না থাকে তাহলে আমরা অন্য যে পার্টগুলো রয়েছে সেই অন্য পার্টগুলো আমরা কমপ্লিট করে ফেলি।
আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে। আচ্ছা এখানে তানজেল জিজ্ঞেস করছে ভাইয়া মণিহারি ক্রয় কি হবে। মণিহারি কিন্তু একটা ব্যয়, ওইটা শুধুমাত্র পণ্যের জন্য, পণ্য ছাড়া আর কোথাও হচ্ছে ইউজ করা হবে না। সো মণিহারি ক্রয় তখন গিয়ে তোমরা লিখবা, যদি মণিহারি ক্রয় করা হয় মণিহারি ক্রয় জাবেদা হচ্ছে মণিহারি হিসাব ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। আচ্ছা ফাইন। আচ্ছা কোনো ডিস্টার্ব করছে কি নেট? না, নেট কোনো ডিস্টার্ব করছে না। তাহলে এবার আমরা একটু দেখে নেই যে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আবার কিছু ভেরিফিকেশন রয়েছে। পণ্য ক্রয় যদি এখন সাধারণত পণ্য ক্রয় কি, পণ্য ক্রয়কে আমরা সাধারণত ধরে নিই যে নগদে হচ্ছে পণ্যটি ক্রয় করা হয়েছে। কিন্তু যদি তোমাদের এই পণ্য ক্রয় এর আগে যদি কারো নাম উল্লেখ করে দেওয়া হয়, ধরো বললো রহিমের নিকট পণ্য ক্রয়, রহিমের নিকট পণ্য ক্রয়, তখন গিয়ে কিন্তু একদম সিনারিও চেঞ্জ হয়ে যায়। শুধু পণ্য ক্রয়কে আমরা ধরে নিই নগদ, কিন্তু যদি পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রয় এর আগে যদি দেখা কারো নাম উল্লেখ করা রয়েছে, তখন গিয়ে ধরে নেওয়া লাগবে সেটা ধারে করা হয়েছে। অর্থাৎ যদি দেখো যে কারো নাম উল্লেখ করা রয়েছে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময়, তখন তোমরা এটাকে ধারে ধরে নেবে। এখানে জাবেদা কি হবে, যদি পণ্য ক্রয় এটা যদি হয় 2000 টাকা, তখন গিয়ে জাবেদা হবে হচ্ছে এরকম ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা তোমাদেরকে এবার আমি একটু পাওনাদার নিয়ে এবং দেনাদার নিয়ে বলে নিই। যখন কিনা আমরা ধারে পণ্য ক্রয় করি, ধারে পণ্য ক্রয় করার সময় আমাদের তৃতীয় পক্ষের কাছে কিন্তু একটা দায় উদ্ভব হয়, এবং সেই তৃতীয় পক্ষের দায়টাকেই বলা হয়ে থাকে পাওনাদার হিসাব বা পাওনাদার। আবার যদি আমি ধারে পণ্য বিক্রয় করি, তখন কিন্তু তৃতীয় পক্ষ বা যে হচ্ছে আমার থেকে পণ্য ক্রয় করেছে, সে আমাকে নির্দিষ্ট সময় পরে তার অর্থ ফেরত দিতে বাধ্য থাকে, তাকে বলা হয়ে থাকে দেনাদার। ক্রয়ের সাথে হচ্ছে পাওনাদারের সম্পর্ক এবং বিক্রয়ের সাথে হচ্ছে দেনাদারের সম্পর্ক। কিন্তু যখন কিনা শুধু ক্রয় না, যখন আমরা ধারে ক্রয় করব, ধারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক এবং ধারে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। কি বললাম, যখন কিনা পণ্য ক্রয় বা পণ্য বিক্রয়ের আগে যখন কিনা কারো নাম উল্লেখ থাকবে, তখন গিয়ে অবশ্যই আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। বাট যদি তোমাদের আবার আলাদা করে বলে দেয় যে রহিমের নিকট নগদে পণ্য ক্রয়, রহিমের নিকট নগদে পণ্য ক্রয় 2000 টাকা, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আলাদা করে আর পাওনাদার হিসাব আনা লাগবে না, কারণ কোশ্চেনে ডাইরেক্ট কিন্তু উল্লেখ করে দিয়েছে নগদ। মাধ্যম উল্লেখ থাকলে আমরা মাধ্যম অনুযায়ী করব, ঠিক আছে। কিন্তু প্রথমটিতে হচ্ছে মাধ্যম উল্লেখ ছিল না, অর্থাৎ নগদে করা হয়েছে নাকি ধারে করা হয়েছে নাকি তোমাদের চেকে করা হয়েছে কিছু উল্লেখ করা নেই, কিন্তু জাস্ট বলা রয়েছে রহিমের নিকট পণ্য ক্রয়। এরকম যদি কখনো নাম উল্লেখ দেখো, তোমরা অবশ্যই সেটাকে পাওনাদার অথবা দেনাদার নামে হচ্ছে উল্লেখ করবা। যদি তোমাদের বলা থাকে যে জয়া ট্রেডার্সের নিকট, জয়া ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, তখন কিন্তু অবশ্যই সেটা কি হবে, অবশ্যই সেটা ধারে বিক্রয় ধরে নেওয়া হবে, কারণ এই ক্ষেত্রে পণ্য বিক্রয় বলা রয়েছে এবং এর আগে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে যার নাম হচ্ছে জয়া ট্রেডার্স। এই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, এটাকে আমরা ধারে বিক্রয় ধরে নিব এবং ধারে বিক্রয় ধরে আমরা জাবেদা দিব দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাবকে আমরা ধরে নিব এই ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট। কারণ বিক্রয় করার ফলে আমাদের বিক্রয় নামক একটি আয় বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার নামক একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আই হোপ তোমরা এই জাবেদাগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এই জাবেদাগুলো কিন্তু তোমাদের একদম বেসিক জাবেদা, কিন্তু সামান্য বেসিক নলেজ না থাকার কারণে এই ইজি জাবেদাগুলো কিন্তু আমরা পরীক্ষার মধ্যে অনেক সময় ভুল করে ফেলি, ঠিক আছে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত যা যা করালাম এগুলো তোমাদের কোনো সমস্যা নেই এবং তোমার পরীক্ষায় অন্তত এই পার্ট থেকে আর কোনো ধরনের ভুল করবা না, ঠিক আছে। আচ্ছা তারপর দেখে নিই। আচ্ছা আর কোনো ধরনের দেখছি কোনো কোয়েশ্চেন নেই, ওকে।
আসিফ বলছে অধ্যায় 4 কি ভাইয়া করাবেন না? ভাইয়া অধ্যায় 4-এর জন্য হচ্ছে অলরেডি ক্লাস হয়ে গিয়েছে। আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে এই ক্লাসের পরেই কমেন্ট সেকশনের মধ্যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সবগুলো চ্যাপ্টার মার্চ করে আমি হচ্ছে একটা তোমাদের লিঙ্ক দিয়ে দিব। সো তোমরা ওইখান থেকে জেনে নিতে পারবা যে কোন কোন চ্যাপ্টার থেকে হচ্ছে কোন কোন ক্লাসের লাইভ ভিডিওগুলো অলরেডি নেওয়া হয়েছে, এবং সেই লাইভ ক্লাসগুলি দেখে তোমরা নিজেদের কনফিউশনগুলো দূর করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের পরের যে পার্ট রয়েছে, পরের জাবেদার মধ্যে আমরা চলে যাচ্ছি। এরপরে আমরা যে জাবেদা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এই পার্টটাকে মুছে নিই আমি আগে। আচ্ছা, আমাকে তোমরা বলো তো একটু, তোমাদেরকে যে একটু আমি তোমাদের যে জাবেদাটা করালাম, যে জয়া ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, এইটা কোন জাবেদার অন্তর্ভুক্ত হবে? এটা আমাকে একটু বলে দাও তোমরা। তোমাদেরকে কিন্তু আমি অলরেডি জাবেদার ক্লাসিফিকেশন দেখিয়ে এসেছি, এবং এই জাবেদার কিন্তু এই লেনদেনে কিন্তু তোমাদের জাবেদার অলরেডি বলেও দিয়েছি। এই লেনদেনের জাবেদা কি ছিল? এই লেনদেনের জাবেদা ছিল হচ্ছে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাকে এখনই তোমরা জানিয়ে দাও যে এই যে লেনদেনটা রয়েছে বা হয়েছে, এই লেনদেনটা কোন জাবেদার মধ্যে যাবে। তাহলে দেখে নিতে পারবো যে তোমরা আসলেই আমার ক্লাসটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছো নাকি এবং তোমাদের বেসিকগুলা ক্লিয়ার হচ্ছে নাকি। তাহলে তোমরা এখনই জানিয়ে দাও যে জয়া ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় এটা কোন জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, দেখে নিই। অলরেডি দেখছি যে অ্যান্সার শুরু করে দিয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমি এটা সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে চলে যাবে বিক্রয় জাবেদায়। এটা কোথায় যাবে? এটা চলে যাবে হচ্ছে বিক্রয় জাবেদার মধ্যে। এবং যদি এখানে বলা থাকতো যে জয়া ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় নগদে, যদি এখানে নগদে উল্লেখ করে দিত, তখন কিন্তু এটা আর বিক্রয় যাবে চলে যেত না, তখন সেটা হয়ে যেত নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে চলে যেত। কারণ নগদ সংক্রান্ত যত ধরনের লেনদেন রয়েছে সবগুলো লেনদেন চলে যায় নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অথবা নগদ প্রদান জাবেদার মধ্যে। সো আই হোপ তোমাদের এই পার্টগুলি নিয়ে আর কোনো কনফিউশন নেই। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত। প্রথমত আমরা ক্রয় ফেরত নিয়ে জেনে নিই। মনে রাখবা, যখনই ক্রয় ফেরতের কথা উল্লেখ থাকবে ধরে নেওয়া লাগবে সেটা করা হয়েছে ধারে। শুধুমাত্র ক্রয় ফেরত না, বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত দুই ক্ষেত্রে ধরে নেওয়া হয় আমি ধারে হচ্ছে পণ্য ক্রয় করেছিলাম অথবা বিক্রয় করেছিলাম, সেই পণ্যই ফেরত দেওয়া হয়েছে বা সেই পণ্য আমার কাছে ফেরত এসেছে। এখন যদি আমরা ধারে ক্রয় ফেরতের কথা যদি আমরা প্রথমত দেখি, আমরা যখন কিনা ধারে পণ্য ক্রয় করেছিলাম তখন আমরা কি জাবেদা দিয়েছিলাম? তখন আমরা জাবেদা দিয়েছিলাম এরকম যে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। এটা ছিল আমাদের ধারে ক্রয়ের জাবেদা। যখন আমরা ক্রয় ফেরত করব, ক্রয় ফেরত করার সময় আমাদের এই জাবেদাকে জাস্ট উল্টে দেওয়া লাগবে, তখন গিয়ে জাবেদা হয়ে যাবে হচ্ছে এরকম পাওনাদার হিসাব ডেবিট। কারণ এই ক্ষেত্রে আমাদের পাওনাদারের পরিমাণ হ্রাস পাচ্ছে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে ক্রয় হিসাবকে ক্রেডিট করা হয় না। ক্রয় হিসাবের জায়গায় যেটা লিখতে হয় সেটা হচ্ছে ক্রয় ফেরত হিসাব। তাহলে দেখতে পারলে যে এটা হচ্ছে আমাদের ধারে ক্রয়ের জাবেদা এবং এটা হচ্ছে আমাদের ধারে যে ক্রয়কৃত পণ্য ছিল সেই ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে এটা পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। একইভাবে যদি আমরা ধারে বিক্রয় জাবেদা দেখি, ধারে বিক্রয় জাবেদা কেমন হবে? ধারে বিক্রয় ধারে বিক্রয় জাবেদা ছিল হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরতের জাবেদা কি হয়ে যাবে? বিক্রয় ফেরতের জাবেদা এবং বিক্রয়ের জায়গায় এসে পড়বে
হিসাব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। এই যে ক্রয় ফেরত রয়েছে, এই ক্রয় ফেরতের আরেকটি নাম কি তোমরা জানো? ক্রয় ফেরতের আরেকটি নাম হচ্ছে বহি ফেরত, এবং বিক্রয় ফেরতের আরেকটি নাম হচ্ছে আন্ত ফেরত। তাহলে যদি তোমাদের পরীক্ষা কখনো আসে যে আন্ত ফেরত 2000 টাকা, এই ক্ষেত্রে বুঝে নিবা আন্ত ফেরত বলতে বোঝানো হয়েছে বিক্রয় ফেরত, এবং বিক্রয় ফেরত যাবে আমরা জানি বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আশা করছি যে আন্ত ফেরত কিংবা বিক্রয় ফেরত অথবা বহি ফেরত, ক্রয় ফেরত, এই ফার্দার কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, তারপর আমরা এবার যেটা দেখে নিব সেটা হচ্ছে আসবাবপত্রের ক্ষেত্রে একটা জাবেদা ছিল। আচ্ছা, একটু মনে হয় স্ক্রিন ঘোলা হয়ে গিয়েছে, আমরা একটু ঠিক করে নিই ব্যাপারটা। আচ্ছা, যদি লেখা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে ভাইয়া লেখা এখনো ক্লিয়ার হচ্ছে না, তাহলে হচ্ছে আমি ওই পার্টটা ঠিক করে আবার চলে আসব। আচ্ছা, এখনো লেখা ক্লিয়ার হয়নি, আমি খুবই দুঃখিত। আচ্ছা, আমাকে বলো তো লেখা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? আমি হচ্ছে নেটটা চেঞ্জ করে তারপর আবার এসে পড়েছি। সো প্রায় সময় দেখা যায় যে নেট যখন কিনা একটু ডাউন হয়ে যায় তখন ঠিক মতো হচ্ছে লেখাটা বোঝা যায় না। সো আমি হচ্ছে নেটটা চেঞ্জ করে তারপর এখানে এসেছি। সো আই হোপ এখন তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। তোমরা যদি ক্লিয়ার দেখতে পারো জানিয়ে দিবা যে ভাইয়া ক্লিয়ার দেখতে পাচ্ছি, কারণ ক্লিয়ার যদি দেখা যায় তখনই হচ্ছে আমি ক্লাসটি স্টার্ট করতে পারবো, না হলে পসিবল হবে না ক্লাসটি স্টার্ট করতে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি যে এখনো ক্লিয়ার হয়নি। ওকে, ক্লিয়ার যদি না হয় তাহলে তো ক্লাস শুরু করতে পারছি না। আচ্ছা, জাস্ট 2 মিনিট আমি দেখছি। আচ্ছা, এখনো ক্লিয়ার হয়নি, আমি খুবই দুঃখিত যে নেটটা হচ্ছে হঠাৎ ডাউন করেছে, যার ফলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে? ওকে, মিমি বলছে যে ভাইয়া বোঝা যাচ্ছে। ওকে, আলফি বলছে ক্লিয়ার না। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, জাস্ট 1 মিনিট, আমি 1 মিনিটের মধ্যেই হচ্ছে ট্রাই করছি ঠিক করে দেওয়ার। আচ্ছা, এখন আই হোপ ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ আমার কিন্তু এখানের মধ্যে এখন অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যদি ক্লিয়ার দেখা না যায় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিবে যে ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা গেলে আমরা সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ক্লাসটি স্টার্ট করে দিতে পারবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমরা দেরি না করে আমাদের ক্লাসটি হচ্ছে এখন আবার স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমি জাস্ট আর একবার বলে দিই যে বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত। বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট, এবং বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেয়াদার হিসাব ক্রেডিট। ফাইন, তাহলে এবার আমরা আমাদের পরের যে জাবেদাগুলো রয়েছে এই পরের জাবেদাগুলোয় হচ্ছে চলে যাচ্ছি। সাময়িক নেটওয়ার্ক সমস্যার জন্য আমি অবশ্যই দুঃখিত। আশা করছি আর ফার্দার প্রবলেম হবে না, বাট যদি কখনো প্রবলেম তোমাদের দেখা দেয় তোমরা সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দিও যে ভাই আবার প্রবলেম করছে, তাহলে অবশ্যই আমি নেটওয়ার্কটা হচ্ছে ঠিক করে তারপর আমাদের ক্লাসটা আবার স্টার্ট করবো, ঠিক আছে? আচ্ছা, দেখি এরপরে গিয়ে খেয়াল করে দেখো, প্রায় সময় দেখবা তোমাদের
কোশ্চেনে বলা রয়েছে যে নতুন আসবাবপত্র ক্রয়, নতুন আসবাবপত্র ক্রয় অথবা নতুন আসবাবপত্র বিক্রয় বা পুরাতন আসবাবপত্র বিক্রয়, যে নতুন আসবাবপত্র ক্রয় অথবা পুরাতন আসবাবপত্র বিক্রয়, যদি এই টাইপের কখনো কোশ্চেন দেখো তখন গিয়ে তোমরা জেনে রাখবা যে নতুন পুরাতন কিন্তু কখনোই কোনো ম্যাটার করে না। নতুন আসবাবপত্র ক্রয় এখানে জাবেদা কি হবে? এখানে জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। তোমরা কখনোই পরীক্ষার মধ্যে গিয়ে নতুন আসবাবপত্র হিসাব হিসাব এটা কিন্তু কখনোই করবা না, যে নতুন আসবাবপত্র হিসাব অথবা পুরাতন আসবাবপত্র হিসাব এই জিনিসগুলো হচ্ছে একদম মানা। শুধুমাত্র কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? এরপর যদি তোমরা দেখো যে পুরাতন আসবাবপত্র বিক্রয়, সেম জিনিস। পুরাতনের ক্ষেত্রেও গিয়ে তোমরা কখনোই পুরাতন আসবাবপত্র হিসাব, পুরাতন যন্ত্রপাতি হিসাব এই ব্যাপারগুলো হচ্ছে কখনোই লেখা যাবে না। শুধুমাত্র আসবাবপত্র হিসাব এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। আচ্ছা, তাহলে এবার তোমরা দেখো যে আমি বলেছিলাম যদি কখনো খেয়াল করে দেখো যে তোমাদের পণ্য ক্রয় কিংবা বিক্রয়ের আগে নাম উল্লেখ রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা এটাকে ধারে ধরে নিবা। কিন্তু যদি অন্য কোনো ব্যয়ের ক্ষেত্রে নাম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে সেটা কোনো ম্যাটার করছে না। যেমন যদি বলা হয় সীমান্ত ট্রেডার্স আছে, সীমান্তকে বেতন প্রদান 10,000 টাকা, যদি জাবেদা এমন থাকে, খেয়াল করে দেখো বলা হচ্ছে সীমান্তকে বেতন প্রদান 10,000 টাকা। এটা কিন্তু যে বেতন একটা ব্যয়, এই বেতনের জায়গায় কিন্তু যদি পণ্য ক্রয় থাকতো তখন আমরা ধরে নিতাম যে আমাদেরকে বেতনটা দেওয়া হচ্ছে, মানে আমাদের পণ্য ক্রয়টা করা হচ্ছে ধারে। কিন্তু যখন কিনা এই পণ্য ক্রয় কিংবা বিক্রয় ছাড়া যদি অন্য কোনো ধরনের আয় বা ব্যয়ের কথা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে এই নামের কোনো ভ্যালু নেই, সেই ক্ষেত্রে এই নামকে আমরা কনসিডার করব না। এখানে জাবেদা কি হবে? এখানে জাবেদা হবে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আবার হয়তো একটু ঝাপসা হয়ে গিয়েছে। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, আমি দেখছি আরেকবার। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন ঠিক আছে। সো আমি আবার তাহলে স্টার্ট করে দিচ্ছি, সেটা এখন ঠিক রয়েছে। ওকে, যেটা বলছিলাম যে যদি কখনো হচ্ছে কোনো ব্যয়ের ক্ষেত্রে যদি গিয়ে দেখো যে কোনো ব্যয়ের ক্ষেত্রে হচ্ছে কোনো নাম উল্লেখ রয়েছে, সেই নামটাকে আমরা কখনো হচ্ছে কাউন্ট করব না। সেক্ষেত্রে জাবেদা হয়ে যাবে সেই ব্যয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। ওকে, আচ্ছা, যেহেতু আমরা ব্যয়ের কথা এখানে আনলাম তাহলে আমরা খেয়াল করে দেখি যে আমাদের বকেয়া এবং অগ্রিমের ক্ষেত্রে কি হতে পারে। এবার একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের অ্যাকাউন্টিং এর মেইনলি দুইটা ভিত্তি রয়েছে, একটি হচ্ছে নগদান ভিত্তি এবং আরেকটি হচ্ছে বকেয়া ভিত্তি। নগদান ভিত্তি বলতে বোঝানো হয়ে থাকে যে আমরা যখন কিনা নগদে কোনো কিছু হচ্ছে লেনদেন করব শুধু তখনই লেনদেন হিসেবে বিবেচনা করা হয়। বকেয়া ভিত্তি বলতে বোঝানো হয় সবসময় লেনদেনগুলোকে নগদ হওয়া বাধ্যতামূলক না। যখনই হচ্ছে আমাদের আয় অর্জিত হবে কিংবা ব্যয় সংঘটিত হবে তখনই গিয়ে সেটাকে লেনদেন হিসেবে বিবেচনা করা লাগে। অর্থাৎ নগদটা হচ্ছে এখানের মধ্যে গুরুত্বপূর্ণ না। আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে এই নগদান হিসাবটাকে বা নগদান ভিত্তিটাকে বেশি একটা প্রায়োরিটি দেওয়া হয় না। আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে যে ধারণাটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তি অনুযায়ী কি, যখনই আয় অর্জিত হয়ে যাবে কিংবা ব্যয় সংগঠিত হবে তখনই গিয়ে সেটাকে আমরা ব্যয় হিসেবে ধরে নিব। ধরো একজন কর্মচারী সারা মাস ধরে হচ্ছে ব্যবসায়ের মধ্যে কাজ করলে তাকে অবশ্যই প্রতি মাসে বেতন দেওয়ার কথা। ধরো কোম্পানি এনিহাও তাকে 2 মাসের বেতন প্রদান করেনি,
তার বেতনের পরিমাণ ছিল প্রতি মাসে 10,000 করে, তাহলে তার বেতন হওয়ার কথা 2 মাসে 20,000 টাকা। কোম্পানি কি করেনি? কোম্পানি তাকে এখনো পর্যন্ত এই 20,000 টাকা পরিশোধ করেনি। এখন তার ফলে আমরা কি মানে কোম্পানি যদি নগদান ভিত্তি ফলো করে তাহলে কোম্পানি বলবে যে কোম্পানি এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যয় হয়নি। কিন্তু হিসাব বিজ্ঞান সাধারণত বকেয়া ভিত্তিকে বেশি প্রায়োরিটি দেয়। বকেয়া ভিত্তি অনুযায়ী এই 20,000 টাকা যদিও সে পরিশোধ করেনি, সে নগদে পরিশোধ করেনি, কিন্তু তাও এটাকে হচ্ছে ব্যয় হিসাবে দেখানো লাগবে। বেতন দেওয়ার কথা ছিল 20,000 টাকা, এটা এই বছরের ব্যয়ের মধ্যে পড়ছে, অর্থাৎ এটাকে আমি ব্যয় হিসেবে দেখাবো। যখন 1 মাস চলে যাবে বা 2 মাস চলে যাবে তখন এটাকে অবশ্যই আমার ব্যয় হিসেবে দেখানো লাগবে। এটা জাবেদা হচ্ছে এরকম, ব্যয় হিসাব ডেবিট এবং বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। অর্থাৎ যদিও আমি নগদ অর্থ পরিশোধ করিনি, কিন্তু আমি কিন্তু অলরেডি ওর থেকে সেবা নিয়ে নিয়েছি। সেবা নিয়ে নেওয়ার কারণে আমাকে অবশ্যই এখানের মধ্যে কি করা লাগবে? অবশ্যই এখানের মধ্যে আমাকে এটাকে ব্যয় হিসাবে প্রদর্শন করা লাগবে। যদি বলা হয় যে 20,000 টাকা ছিল, 20,000 টাকা ছিল একজন বেতন দেওয়ার কথা ছিল, যদি এই 20,000 টাকা 2 মাসের হয় এবং এটা পরিশোধ করা না হয়, কোশ্চেনে বলা হলো যে 20,000 টাকার বেতন অপরিশোধিত রয়েছে অথবা বকেয়া রয়েছে, তখন গিয়ে এটার জাবেদা হয়ে যাবে এরকম, বেতন হিসাব ডেবিট এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ঠিক আছে, অর্থাৎ বেতনটা কি দেওয়া হয়েছে বা দেওয়া হয় না এটা মেন ফ্যাক্ট না। 1 মাস পরে তাকে বেতন দেওয়ার কথা ছিল, যেহেতু বেতন দেওয়ার কথা ছিল অবশ্যই এটাকে আমাদের ব্যয় হিসেবে শো করা লাগবে। তখন জাবেদা হয়ে যাবে বেতন হিসাব ডেবিট এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন হিসাব কেন ডেবিট হলো? কারণ এখানের মধ্যে একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এবং বকেয়া বেতন কেন ক্রেডিট হলো? কারণ এখানের মধ্যে যে কোনো ধরনের বকেয়া ব্যয় আমাদের জন্য হচ্ছে দায়, এখানের মধ্যে একটি দায় বৃদ্ধি পেয়েছে, এই কারণে গিয়ে বেতন হিসাব হয়ে যাবে ডেবিট এবং বকেয়া বেতন হয়ে যাবে ক্রেডিট। আচ্ছা, তাহলে দেখে নিই যে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি। ওকে, দেখতে পাচ্ছি যে এখনো কোনো কোয়েশ্চেন নেই। এইবার দেখো, শুধুমাত্র যে ব্যয়ের ক্ষেত্রে হবে এরকম কিন্তু না, এটা কিন্তু আয়ের ক্ষেত্রেও হতে পারে। যদি এখানে বলা হতো যে কমিশন প্রাপ্তি 20,000 টাকা এখনো পর্যন্ত আদায় করা সম্ভব হয়নি, অর্থাৎ এটা হচ্ছে অনাদায়ী রয়েছে, সেই ক্ষেত্রে গিয়ে আমরা সেম কাজটা করতাম। যেহেতু আমরা আয় পাইনি কিন্তু আমাদের আয় পাওয়ার কথা ছিল, আমরা যেটা করব, আমরা আয়টাকে অবশ্যই ক্রেডিট করব, কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এই ক্ষেত্রে আমরা লিখব প্রাপ্ত কমিশন ক্রেডিট, কমিশন আয় ক্রেডিট এবং বকেয়া কমিশন অথবা অনাদায়ী কমিশন ক্রেডিট। অনাদায়ী কমিশন হচ্ছে ডেবিট এবং কমিশন আয় এখানের মধ্যে হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, কারণ যদিও আমি এখনো পর্যন্ত নগদ টাকা পাইনি কিন্তু এটা আমার আয় হিসেবে অবশ্যই এটাকে আমাকে বিবেচনা করা লাগবে। এবার আমরা চলে আসি, বকেয়ার জায়গায় যদি অগ্রিম হয় সেক্ষেত্রে আমরা কি করব? প্রায় সময় দেখা যায় কোনো না কোনো কারণে হয়তো কর্মচারীদের অগ্রিম বেতন প্রদান করা হলো, সেক্ষেত্রে কি করা হবে? যদি কখনো অগ্রিম বেতন পরিশোধ করা হয়, অগ্রিম বেতন পরিশোধ করলে সেটাকে আমরা সম্পদ হিসেবে দেখাবো। এবং এই ক্ষেত্রে জাবেদা হচ্ছে এরকম, যদি এটা অগ্রিম ব্যয় হয়, অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে জাবেদা হচ্ছে অগ্রিম ব্যয় হিসাব ডেবিট, অগ্রিম ব্যয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এবং যদি এটা অগ্রিম আয় হয়, অগ্রিম আয়ের ক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে এরকম, নগদান হিসাব ডেবিট এবং অগ্রিম আয় ক্রেডিট। অগ্রিম ব্যয় কেমন হতে পারে? এখানে যদি ব্যয়ের জায়গায় যদি এখানের মধ্যে অন্য কোনো ব্যয় হয়, ব্যয়টা কেমন হতে পারে? ধরো এখানের মধ্যে বলে দিলাম আমি ভ্রমণ খরচ, অগ্রিম ভ্রমণ খরচ হিসাব হয়ে যাবে ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যদি এখানের মধ্যে কোনো অগ্রিম আয় হয়, ধরো বিনিয়োগের সুদ আমি অগ্রিম পেয়ে গিয়েছি, তখন জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং অগ্রিম বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। অগ্রিম ব্যয় কেন ডেবিট হলো?
কারণ অগ্রিম ব্যয় হচ্ছে এটি সম্পদ। তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা কি জানো যে অগ্রিম আয় কি হয়? অগ্রিম আয় এখানের মধ্যে কেন ক্রেডিট হলো? কিছু একটা অবশ্যই বৃদ্ধি পেয়েছে যার কারণে ক্রেডিট হয়েছে। কিন্তু কি বৃদ্ধি পেলে ক্রেডিট হয়? হয় আয় বৃদ্ধি পেয়েছে, না হলে মালিকানা সত্ত্ব, না হলে দায়। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও তো অগ্রিম আয়টা কেন ক্রেডিট হলো, কোন জিনিসটা বৃদ্ধি পাওয়ার কারণে অগ্রিম আয়টা ক্রেডিট হয়েছে। এটা কি আয় বৃদ্ধি পাওয়ার কারণে নাকি দায় বৃদ্ধি পাওয়ার কারণে? অর্থাৎ অগ্রিম আয়টা কি? অগ্রিম আয় কি আয় নাকি অগ্রিম আয় দায়? এটা তোমরা আমাকে এখনই কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দাও। আচ্ছা, সাকিব ভাইয়া বলছে যে ভাইয়া ঢাকা থেকে দেখছি। অবশ্যই ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ক্লাসে জয়েন করেছেন। আচ্ছা, দায়ের কারণে, হ্যাঁ একদম পারফেক্ট। অগ্রিম আয়টা হচ্ছে আমাদের জন্য এক ধরনের দায়। আমরা যে আয় এখনো উপার্জন করিনি এটাকেই বলা হয় অগ্রিম আয়। অগ্রিম আয়ের কিন্তু আরেকটা নাম রয়েছে। অগ্রিম আয়ের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। কি বললাম? অনুপার্জিত আয়। অর্থাৎ যদি কখনো পরীক্ষায় বলা থাকে অনুপার্জিত আয়ের পরিমাণ 2000 টাকা, তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে আমাদের জন্য এক ধরনের অগ্রিম আয়, যেটি হচ্ছে দায়। সে জাবেদা কি হবে? সেক্ষেত্রে জাবেদা হয়ে যাবে অগ্রিম আয় হিসাব হয়ে যাবে ক্রেডিট এবং নগদান হিসাব হয়ে যাবে ডেবিট। ফাইন। এবার একটু খেয়াল করে দেখো, এবার আমরা যে জাবেদা করব সেটি হচ্ছে অনাদায়ী পাওনার জাবেদা। অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বলতে কি বোঝানো হয় বলো তো? অনাদায়ী পাওনা বলতে বোঝানো হয় যদি আমরা নির্দিষ্ট পরিমাণে হচ্ছে ধারে বিক্রি করি এবং ধারে বিক্রয়ের যদি আমাদের একটা অংশ কখনো আবার পাওয়া পসিবল না হয়, তখন সেই অংশটাকে বলা হয়ে থাকে অনাদায়ী পাওনা। অর্থাৎ আমি 20,000 টাকার ধারে পণ্য বিক্রয় করেছিলাম, কিন্তু এর মধ্যে 2,000 টাকা কখনোই উদ্ধার করা সম্ভব না। এই 2,000 টাকাকে আমরা বলবো অনাদায়ী পাওনা। তোমাদের এসএসসির বইয়ের মধ্যে দুইটা হচ্ছে জাবেদা নিয়ে কথা বলা হয়েছে। প্রথমটি হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো এবং অনাদায়ী পাওনা হিসেবে অবলোপন করো। যদি বলা হয় যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো, সেক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে এরকম যে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব হয়ে যাবে ক্রেডিট। আবার যদি এখানে বলা হয় যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করো, ওই ক্ষেত্রে জাবেদা হয়ে যাবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের পরিমাণ হচ্ছে ক্রেডিট। এবং যদি তোমাদের বলা হয় অনাদায়ী পাওনা হিসেবে অবলোপন করো নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ এখানে বলা হলো অনাদায়ী পাওনা হিসেবে অবলোপন করো অথবা ধার্য করো 2,000 টাকা। একটা হচ্ছে অবলোপনের জাবেদা, আর একটা হচ্ছে সঞ্চিতি তৈরি করার জাবেদা। সঞ্চিতি জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এবং যদি বলা হয় অনাদায়ী পাওনা ধার্য করো 2,000 টাকা, ওই ক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে এরকম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, সরি ডেবিট এবং দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অনাদায়ী পাওনার তোমাদের বইয়ের মধ্যে যে দুইটা জাবেদা দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে অনাদায়ী পাওনার জন্য যে সঞ্চিতি ক্রিয়েট করা হয় সেই সঞ্চিতিকেই বলা হয়ে থাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনার কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কুঋণ অথবা বলা যায় মন্দ ঋণ, অথবা এটাকে মাঝে মাঝে অনাদায়ী দেনা হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। অর্থাৎ অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, কুঋণ অথবা মন্দ ঋণ সবকিছু কিন্তু একটা জিনিসই আমাদের কাছে হচ্ছে রেফার করছে। এবং এই ক্ষেত্রে যদি বলা হয় অনাদায়ী পাওনার উপর সঞ্চিতি ধার্য করো এত টাকা, তখন জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর যদি বলা হয় অনাদায়ী পাওনা এত টাকা অবলোপন করো অথবা অনাদায়ী পাওনা এত টাকা ধার্য করো, তখন জাবেদা হবে আমাদের জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব আমাদের জন্য হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা,
ওকে, দেখতে পাচ্ছি আরেকটু ঝামেলা হয়ে গিয়েছে মনে হয়। আচ্ছা, যদি সমস্যা হয় তুমি অবশ্যই বলে দিবে, আমি ট্রাই করব সেটাকে হচ্ছে আবার সঠিক করে তারপর ক্লিয়ার করে হচ্ছে স্টার্ট করার ক্লাসটা। আচ্ছা ভাই, এখন কি আচ্ছা সরি, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, এবার বলো তো যে ভাইয়া ক্লিয়ার হয়েছে নাকি। যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের ক্লাসটা হচ্ছে আমরা স্টার্ট করতে পারবো আরেকবার। তোমরা কাইন্ডলি আমাকে জানিয়ে দাও যে ভাইয়া ক্লিয়ার কি দেখা যাচ্ছে নাকি কাইন্ডলি ক্লিয়ার দেখা যাচ্ছে না। তোমরা জানিয়ে দিলে কিন্তু আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিতে পারবো। কারণ এখানের মধ্যে হচ্ছে আমি পারফেক্টলি বুঝতে পারছি না যে ক্লিয়ার নাকি ক্লিয়ার না। হ্যাঁ, বোঝা যায়। ওকে, যদি বোঝা যায় তাহলে কিন্তু আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি আবার। ওকে, ফাইন। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা যে জাবেদা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাট্টার জাবেদা। আচ্ছা, আমাকে বলো তো বাট্টা বলতে কি বোঝায়। বাট্টা হচ্ছে, বাট্টার ইংলিশ বলতে কি বোঝায়। বাট্টার ইংলিশ হচ্ছে ডিসকাউন্ট। আমরা প্রায় সময় যখন কিনা শপিং করতে যাই, শপিং করতে গিয়ে দেখি যে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হয়। সেই ডিসকাউন্টটা হচ্ছে কারবারি বাট্টা। আমরা কিন্তু ওই ডিসকাউন্ট নিয়ে কথা বলছি না। আমরা এখন যে ডিসকাউন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নগদ বাট্টা। সেটি কি? সেটি হচ্ছে নগদ বাট্টা। এই নগদ বাট্টা কি বোঝায়? নগদ বাট্টা বলতে বোঝায় যখন আমরা পাওনাদার কিংবা দেনাদারের কাছ থেকে যে বাট্টা পেয়ে থাকি সেই বাট্টাকে আমরা বলে থাকি নগদ বাট্টা। আচ্ছা ভাই, সব কিছু ক্লিয়ার রয়েছে তো? যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা স্টার্ট করতে পারবো আবার। আচ্ছা ভাই, ক্লিয়ার রয়েছে। তাহলে আরেকবার শুরু করি। যে আমরা এখন কিনা হচ্ছে দেনাদার কিংবা পাওনাদারের কাছ থেকে আমরা যে বাট্টা পাই কিংবা যে বাট্টা আমরা প্রদান করে থাকি ওই বাট্টাকে বলা হয়ে থাকে নগদ বাট্টা। এবং এই নগদ বাট্টার ক্ষেত্রে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা এবং আরেকটি হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা কি জিনিস? প্রাপ্ত বাট্টা বলতে বোঝানো হয়ে থাকে যখন আমরা পাওনাদারের কাছ থেকে যে বাট্টা পাই, পাওনাদারকে অর্থ পরিশোধ করার টাইমে গিয়ে আমরা যে বাট্টা পাই তাকে বলা হয়ে থাকে প্রাপ্ত বাট্টা। এবং দেনাদারের কাছে যখন আমরা টাকা পাই তখন আমরা যেই বাট্টা প্রদান করে থাকি তাকেই বলা হয়ে থাকে প্রদত্ত বাট্টা। আচ্ছা, আজকে নেটটা মনে হয় সম্ভবত খুবই ডিস্টার্ব করছে। আচ্ছা, আমি ট্রাই করছি তোমাদেরকে হচ্ছে মুখেই বলে দেওয়া। তো প্রাপ্ত বাট্টা কখন পাই আমরা? প্রাপ্ত বাট্টা হচ্ছে আমরা পাওনাদারের কাছ থেকে পেয়ে থাকি। এবং প্রদত্ত বাট্টা আমরা দেনাদারকে প্রদান করে থাকি। এই প্রাপ্ত বাট্টার ক্ষেত্রে জাবেদা কি হবে? যখন আমরা পাওনাদারের কাছ থেকে জাবেদা আমরা যখন কিনা হচ্ছে বাট্টা পাবো তখন মেনলি প্রাপ্ত বাট্টার কারণে আমাদের পাওনাদারের পরিমাণ হ্রাস পায়। ব্যাপারটা হচ্ছে এরকম, 10,000 টাকার ধরো আমার পাওনাদার ছিল। 10,000 টাকা কি ছিল? পাওনাদার ছিল। এখন এই 10,000 টাকার পাওনাদারকে আমি পূর্ণ নিষ্পত্তিতে আমি পরিশোধ করেছি 9,500 টাকা। 10,000 টাকার পাওনাদার ছিল, আমি 9,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধ করেছি। পূর্ণ নিষ্পত্তি বলতে বোঝানো হয়ে থাকে ভবিষ্যতে আমি আর কোনো ধরনের অর্থ পরিশোধ করব না, অর্থাৎ আমার দায় সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এই কারণে আমি যে 5 টাকা কম দিলাম, এই যে 5 টাকা কম দিয়েছি এটাকেই বলা হয়ে থাকে প্রাপ্ত বাট্টা। এই ক্ষেত্রে আমরা কিভাবে জাবেদা দিব? আমরা যেহেতু পাওনাদারকে অর্থ পরিশোধ করে দিয়েছি তার মানে কিন্তু আমাদের পাওনাদারের পরিমাণ হ্রাস পেয়েছি। এই কারণে জাবেদা হয়ে যাবে এই ক্ষেত্রে পাওনাদার হিসাব ডেবিট, তারপর এক্ষেত্রে হবে নগদান হিসাব ক্রেডিট,
এবং প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। আচ্ছা, লিখে বোঝা যাচ্ছে না। আচ্ছা, যখন কিনা লেখা বোঝা যাবে তখন তুমি সঙ্গে সঙ্গে বলে দিবা যে ভাইয়ার লেখা বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিতে পারবো। ভাইয়া লেখা কি আসছে? আচ্ছা, লেখা বলছে যে ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ফাইন। যদি ক্লিয়ার দেখা যায় তাহলে আমি আমার ক্লাসটা আবার স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে আবার বলি। ধরো আমি পাওনাদারের কাছ থেকে আমার পাওয়ার কথা কত টাকা? পাওনাদারের কাছ থেকে আমার পাওয়ার কথা ছিল 10,000 টাকা। আমার পাওনাদারকে পরিশোধ করার কথা ছিল 10,000 টাকা, কিন্তু পাওনাদারকে আমি পরিশোধ করেছি 9,500 টাকা। এখানের মধ্যে যে আমি 500 টাকা কম পরিশোধ করলাম, এই 500 টাকা কম পরিশোধ করাকে বলা হয়ে থাকে প্রাপ্ত বার্তা। এই কারণে আমরা জাবেদা যেটা দিব, পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার ছিল কত? পাওনাদার ছিল আমাদের টোটাল 10,000 টাকা। এটাকে আমরা পাওনাদার, আমি নগদ দিয়েছি কত? আমি নগদ দিয়েছিলাম 9,500 টাকা। আমি বার্তা পেয়েছি কত? আমার বার্তার পরিমাণ হচ্ছে 500 টাকা। এই যে এই টোটালটা মিলে কিন্তু আমাদের 10,000 টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের ডেবিটে হওয়া লাগবে 10,000 টাকা এবং ক্রেডিটে হওয়া লাগবে আমাদের 10,000 টাকা। এই কারণে 9,500 টাকা হচ্ছে নগদান হিসাব এবং প্রাপ্ত বার্তা হিসাবের ঘরে আমরা লিখব 500 টাকা। সেম ভাবে যদি উল্টাটা হয় যে আমি এই ক্ষেত্রে পাওনাদার এবং দেনাদার আমাকে অর্থ পরিশোধ করেছে, সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে বার্তা। ওকে, নট ক্লিয়ার, আবার ক্লিয়ার না। ওকে, ফাইন। আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে? আই হোপ এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো ভাইয়া আপুর এখনো কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানিয়ে দাও তোমরা যে ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি না ক্লিয়ার হয়নি। ওকে, ক্লিয়ার না হলে একটু সমস্যা হয়ে যাবে। নেট এনিহাও একটু বেশি ডিস্টার্ব করা শুরু করেছে হঠাৎ। সো এখানের মধ্যে আলভি বলছে যে ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট অন্যরা বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, যেহেতু ক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে পারফেক্টলি ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তার কনসেপ্টটা এরকম, যখন আমরা দেনাদারের কাছ থেকে যখন আমরা অর্থ পাই, তাকে আমরা যে বার্তা প্রদান করে থাকি তাকেই বলা হয়ে থাকে প্রদত্ত বার্তা। কি বললাম? দেনাদারের কাছ থেকে আমরা যখন কিনা অর্থ পাই, তাকে আমরা যে পরিমাণে বার্তা প্রদান করে থাকি তাকেই বলা হয়ে থাকে প্রদত্ত বার্তা। ধরো দেনাদারের কাছ থেকে আমাদের পাওয়ার কথা ছিল 20,000 টাকা। দেনাদার আমাদের 10% বার্তায় আমাদের অর্থটা পরিশোধ করলো। খেয়াল করে দেখো, দেনাদার ছিল কত? দেনাদারের পরিমাণ ছিল 2,000 টাকা। 2,000 টাকার 10% করলে বের হয় 2,000 টাকা। অর্থাৎ সে আমাকে প্রকৃতপক্ষে প্রদান করেছে 18,000 টাকা। এখন এটাকে আমরা কিভাবে জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করব? যেহেতু দেনাদার আমাদেরকে 20,000 টাকা দেওয়ার কথা ছিল, এই কারণে আমরা দেনাদার সম্পূর্ণভাবে ক্রেডিট করব 20,000 টাকা। দেনাদার হিসাব আমাদের ক্রেডিট হয়ে যাবে 20,000 টাকা, কারণ দেনাদার নামক আমাদের একটা সম্পদ হ্রাস পেয়েছে। এরপর আমরা কি করব? এরপর গিয়ে আমরা নগদ প্রদান করেছি কত?
আমরা নগদ পেয়েছি হচ্ছে নগদান হিসাব, আমরা নগদ পেয়েছি 18,000 টাকা, এই কারণে 18,000 টাকাকে আমরা ডেবিট করব। মাঝখানে ডিফারেন্স আছে কত? মাঝখানে ডিফারেন্সের পরিমাণ হচ্ছে 2,000 টাকা। এটাই কিন্তু আমাদের প্রদত্ত বার্তা হিসাব। প্রদত্ত বার্তা হচ্ছে এক ধরনের ব্যয়, প্রদত্ত বার্তা হিসাব ক্রেডিট, ডেবিট, সরি লিখতে ভুল করে ফেলেছি। প্রদত্ত বার্তা হচ্ছে এটি ব্যয়। খেয়াল করে দেখো, 18,000 আর 2,000 দুইটা মিলে ডেবিট পাশে হয়ে গিয়েছে 20,000 টাকা, এবং ক্রেডিট পাশের মধ্যে আমাদের রয়েছে 20,000 টাকা। তোমাদের কিন্তু কখনোই সিঙ্গেল শুধুমাত্র প্রদত্ত বার্তার জাবেদা কিংবা প্রাপ্ত বার্তার জাবেদা নর্মালি আসে না, বাট আমি তোমাদের শুধুমাত্র সিঙ্গেলগুলো দেখিয়ে দিই। এনিহাও যদি কখনো তোমাদের পরীক্ষার মধ্যে আসে, নৈবেত্তিকে মাঝে মাঝে আসতে পারে যে শুধুমাত্র প্রাপ্ত জাবেদা, প্রাপ্ত বার্তার জাবেদা কি হতে পারে, যে প্রাপ্ত বার্তা এবং শুধুমাত্র প্রদত্ত বার্তা, যেখানের মধ্যে দেনাদার পাওনাদারের কথা উল্লেখ করা নেই। শুধুমাত্র প্রাপ্ত বার্তার জাবেদা হচ্ছে এরকম, পাওনাদার হিসাব ডেবিট এবং প্রাপ্ত বার্তা ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট এবং প্রাপ্ত বার্তা ক্রেডিট। এবং শুধুমাত্র প্রদত্ত বার্তার জাবেদা হচ্ছে প্রদত্ত বার্তার হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, এগুলাই হচ্ছে তোমাদের মেন যে জাবেদাগুলো ছিল। আই গেস আর তেমন কোনো গুরুত্বপূর্ণ জাবেদা নেই। যদি কোনো গুরুত্বপূর্ণ জাবেদা থাকে, তোমাদের লেনদেন কোনো বুঝতে সুবিধা হয়, অসুবিধা হয়, তোমরা কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া এই লেনদেনটার জাবেদা বুঝিয়ে দিলে হয়তো আমাদের জন্য একটু ভালো হবে। হ্যাঁ, আমার একটা মাথায় এসেছে এখনই, সেটা হচ্ছে অবচয়ের জাবেদা। এটা বলে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। অবচয়, অবচয়ের জাবেদা হচ্ছে এরকম, অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আচ্ছা, অবচয় বলতে কি বোঝায়? অবচয়ের ডেফিনেশন হচ্ছে এরকম, ব্যবহারজনিত কারণে যদি সম্পদের মূল্য হ্রাস পায় তখন তাকে বলা হয়ে থাকে অবচয়। কি বললাম? ব্যবহারজনিত কারণে যখন কিনা সম্পদের মূল্য হ্রাস পাবে তাকে আমরা অবচয় বলে থাকি। এবং এই অবচয়ের জন্য যে সঞ্চিতি প্রস্তুত করা হয় তাকেই বলা হয় পুঞ্জীভূত অবচয় কিংবা অবচয় সঞ্চিতি। এই কারণে অবচয় জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। বলে রাখা ভালো, এই পুঞ্জীভূত অবচয়, এই পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি বিপরীত সম্পদ হিসাব। পুঞ্জীভূত অবচয় কি? পুঞ্জীভূত অবচয়টি হচ্ছে একটি বিপরীত সম্পদ হিসাব। বিপরীত সম্পদ কেন বলা হয়? কারণ এই পুঞ্জীভূত অবচয় কিন্তু আমাদের 5 ধরনের হিসাবে কোনটার মধ্যে গিয়ে অন্তর্ভুক্ত হয় না। এই পুঞ্জীভূত অবচয়কে সাধারণত সম্পদ থেকে বাদ দেওয়া হয়, এই কারণে এটির নাম হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। এখানে হৃদয় বলছে যে ভাইয়া কন্ট্রাইনটি বুঝিয়ে দিলে একটু ভালো হয়। কন্ট্রাইনটি কিন্তু মেনলি এই চ্যাপ্টারের মধ্যে গিয়ে পড়ে না। কন্ট্রাইনটি হচ্ছে 8ম অধ্যায়ের মধ্যে গিয়ে পড়ে, যেটি হচ্ছে নগদান হিসাব। তাই এই জন্য কন্ট্রাইনটি যেগুলো রয়েছে সেগুলো আপাতত এই চ্যাপ্টারে না বুঝেই আমরা 8ম অধ্যায় যখন করবো 8ম অধ্যায়ের মধ্যে গিয়ে আমরা করার ট্রাই করবো। ঠিক আছে হৃদয়? আচ্ছা, তাহলে দেখে নিই। আর এগুলোর মধ্যে কোনো কোশ্চেন রয়েছে? যদি না থাকে তোমরা অবশ্যই বলে দিবা, তাহলে নেক্সট যে পার্টগুলো রয়েছে আমরা সেই পার্টগুলো কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, রাসেল বলছে যে ভাইয়া প্রাপ্ত বার্তা সমান নগদান হিসাবে প্রদত্ত বার্তা সমান ক্রেডিট হবে না? না ভাইয়া, প্রাপ্ত বার্তার ক্ষেত্রে যেটা হয়, প্রাপ্ত বার্তার ক্ষেত্রে আমরা কোনো ধরনের নগদ অর্থ কিন্তু পাই না। প্রাপ্ত বার্তার ক্ষেত্রে যেটা হয়, প্রাপ্ত বার্তার ক্ষেত্রে আমরা পাওনাদারকে হচ্ছে কম অর্থ পরিশোধ করছি। খেয়াল করে দেখো। সেখানের মধ্যে কাইফ বলছে বিপরীত সম্পদ কি? বিপরীত সম্পদ বলতে বোঝায় যে সকল হিসাবের ফলে আমাদের সম্পদ হ্রাস পায় তাদেরকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিংবা অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়, এগুলা আর্থিক বিবরণীতে সম্পদ থেকে বাদ দেওয়া হয়, এই জন্য এগুলির নাম হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। এবং এখানের মধ্যে আমি হচ্ছে রাসেলের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। রাসেল খেয়াল করে দেখো, যদি প্রাপ্ত বার্তার ব্যাপারটা খেয়াল করো, যে
পাওনাদারের কাছ থেকে আমার পাওয়ার কথা ছিল 20,000 টাকা, কিন্তু আমি 2,000 টাকা বার্তা পেয়ে আমি 18,000 টাকা আমি নগদ অর্থ আমি পেয়েছি, আচ্ছা প্রদান করেছি। পাওনাদারের কাছ থেকে আমার পাওয়ার কথা ছিল 20,000 টাকা, কিন্তু আমি প্রাপ্ত বার্তা 2,000 টাকা পেয়ে আমি 18,000 টাকা প্রদান করেছি নগদে। জাবেদা কি বলেছিলাম? জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার ডেবিট হচ্ছে 20,000 টাকা, প্রাপ্তবার্তা ক্রেডিট কত? প্রাপ্তবার্তা এখানের মধ্যে ক্রেডিট হচ্ছে 2,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 18,000 টাকা। যদি এটাকে আমি দুই ভাগে ভেঙে ফেলি, দুই ভাগে ভাঙলে এমন জাবেদা হবে, প্রথমটি হচ্ছে পাওনাদার ডেবিট 18,000 এবং নগদান হিসাব ক্রেডিট 18,000। অপরদিকে বার্তার জন্য জাবেদা হয় এরকম, পাওনাদার হিসাব ডেবিট 2,000 এবং প্রাপ্ত বার্তা ক্রেডিট 2,000। এই কারণে গিয়ে হয়েছে যে পাওনাদার 18,000 আর 2,000 মিলে টোটাল হয়ে গিয়েছে 20,000, নগদান হিসাব ক্রেডিট হয়েছে 18,000 টাকা এবং প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট হয়েছে 2,000 টাকা। আই হোপ এবার তোমার আর কোনো কনফিউশন নেই যে প্রাপ্ত বার্তার জাবেদা কি, পাওনাদার হিসাব ডেবিট এবং প্রাপ্ত বার্তা হিসাব হচ্ছে ক্রেডিট, আর দেনাদারের ক্ষেত্রে জাবেদা হচ্ছে প্রদত্ত বার্তা ডেবিট এবং দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা দেখে নিই, আর কোনো সমস্যা আশা করি নেই। ওকে, রাবেয়া বলছে যে ভাই আজকে মনে হয় আমার অ্যাকাউন্টিং এর সিলেবাস অর্ধেক শেষ, কিন্তু আপু চিন্তা করার কিছু নেই, সামনে কিন্তু আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে, আজকে জাবেদার প্রতি আমি একটু বেশি টাইম দিচ্ছি, কারণ এই জাবেদাই হচ্ছে তোমাদের ফুল হিসাব বিজ্ঞানের একদম একটা বেস বলতে পারবো, ভিত্তি। জাবেদা যদি ভালো মতো তোমরা না বুঝো, তোমাদের সামনে হচ্ছে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো করতে তোমাদের সমস্যা হবে। এই কারণে জাবেদার মধ্যে আমি আজকে এত বেশি টাইম দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, এবার তোমরা খেয়াল করে দেখো, তোমাদের সাধারণ জাবেদা তেমন বেশি আর কিছু নেই। এবার আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে আমাদের যে 4 প্রকার বিশেষ জাবেদা ছিল, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা। ওই 4টা নিয়ে কথা বলবো, বাট এর আগে তোমাদের একটা বিষয় নিয়ে আমি কথা বলিনি, সাধারণ জাবেদার ঘর নিয়ে কিন্তু আমি কথা বলিনি। সাধারণ জাবেদার ঘরের মধ্যে 5টা ঘর রয়েছে। প্রথমটি হচ্ছে তারিখ, তারপরটি হচ্ছে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, তারপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা এবং তারপরে হচ্ছে ক্রেডিট টাকা। সো তোমরা যখন কিনা হচ্ছে ম্যাথ করবা, তোমরা কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখে এসেছিলাম ওইভাবে করবা না, তোমরা ছকের মধ্যে করবা। প্রথমত এখানে তারিখ দিবা, ধরো 2020 সালের জানুয়ারির 4। মনে রাখবা তারিখের ফরম্যাটটা হচ্ছে প্রথমত সাল, তারপরে গিয়ে হচ্ছে মাস এবং তারপরে গিয়ে তারিখ, এই ফরম্যাটে ফলো করতে হয়। এরপরে এখানের মধ্যে জাবেদা দিবা, এখানে ডেবিট, এখানে ক্রেডিট, তারপর এখানের মধ্যে টাকার অ্যামাউন্টটা লিখে দিবা এবং নিচে গিয়ে তোমাদের অবশ্যই ছোট্ট করে একটি কারণ উল্লেখ করা লাগবে। যেমন যদি আমি নগদে পণ্য ক্রয় করি 2,000 টাকা, এখানে লেখা লাগবে নগদে পণ্য ক্রয়, এইভাবে তোমাদের ছোট করে একটি কারণ দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের সাধারণ যে জাবেদাগুলো এতক্ষণ করলাম, ওই জাবেদার জন্য তোমরা কোন ছক ব্যবহার করবা। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এবার আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা। ক্রয় জাবেদা প্রস্তুত করা হয় চালান থেকে। এই যে ক্রয় হয় এরকম, প্রথমত হচ্ছে তারিখ, তারিখের ক্রেডিট হিসাব খাত, চালান নং সূত্র আমি লিখে দিই, এক্ষেত্রে হচ্ছে তারিখ, এক্ষেত্রে হচ্ছে ক্রেডিট হিসাব খাত, তারপর এক্ষেত্রে হবে শর্ত, চালান নং সূত্র, এবং তারপরে আমরা যে ক্রয় জাবেদা করছি, ক্রয় জাবেদার আমার এখানের মধ্যে কি করা লাগবে, জাবেদা এখানে দিয়ে দেওয়া লাগবে। ধারে ক্রয় জাবেদা কি, ধারে ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট।
এই জাবেদারই হচ্ছে আমরা এখানের মধ্যে উল্লেখ করে দিব। এটাই হচ্ছে আমাদের কিসের জাবেদা? এটা আমাদের ক্রয় জাবেদার ঘর। প্রথমত লিখবা উপর দিকে যার ক্রয় জাবেদা। ধরো মিস্টার এ, এখানে লেখা লাগবে মিস্টার এ এর ক্রয় জাবেদা। তারপর তোমরা এই ঘরটা তৈরি করবা। তৈরি করার পর তোমাদের যতগুলা চালান দেওয়া থাকবে বা যতগুলা হচ্ছে ধারে ক্রয় লেনদেন দেওয়া থাকবে, প্রত্যেকটা লেনদেন থেকে এই ঘরে তোমরা বসিয়ে তোমরা ক্রয় জাবেদা করে ফেলবা। কিভাবে করবা? যদি বলা হয় 2012 সালের 10 জুলাই তারিখে বা 10 জুন তারিখে 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হয়েছে, 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করা হয়েছে, বলা হলো চালান নাম্বার, চালান নং হচ্ছে 101 এবং বলা রয়েছে যে শর্তের পরিমাণ 3/10 নিট 45 এবং এখানে বলা রয়েছে বাট্টার পরিমাণ 10%। তোমরা যেটা করবা, এখানে কার কাছে পণ্য বিক্রি করা হয়েছে, ধরে নিই মিস্টার বি এর কাছে পণ্য বিক্রয় করা হয়েছে, মিস্টার বি এর থেকে পণ্য ক্রয় করা হয়েছে ধারে। আমরা এখানে লিখব 2020 সালের জুন 10। তারপর যে পাওনাদারের নাম রয়েছে সেই পাওনাদারের নামটা আমরা এখানের মধ্যে উল্লেখ করব। এখানে লিখব মিস্টার বি। শর্ত দেওয়া রয়েছে 3/10 নিট 45। এরপর আমরা চালান নংয়ের জায়গায় চালান নং লিখে দিব, সূত্রের ঘরে আমরা টিক দিব। এরপরে সব যোগ বিয়োগ করে আমরা এই টাকাটা এখানে বসিয়ে দিব। যেমন এই ক্ষেত্রে ছিল 10,000 টাকা, 10,000 টাকার 10% করলে হয় 1,000। আমরা 10,000 থেকে 1,000 টাকা বাদ দিয়ে তারপর যে টাকা হয় 9,000 টাকা, আমরা 9,000 টাকা এখানে ডাইরেক্ট বসিয়ে দিব। অর্থাৎ আমাদের কোনো ক্যালকুলেশন দেখানো লাগবে না, জাস্ট যে মেইন টাকাটা বের হয় মেইন টাকাটা হচ্ছে আমরা এখানের মধ্যে বসিয়ে দিব। 10,000 টাকার পণ্য আমি ক্রয় করেছিলাম, এর মধ্যে আমি কারবারি বাট্টা পেয়েছিলাম 10%। এই 10%-এর পরিমাণ হচ্ছে 1,000 টাকা। 10,000 থেকে আমরা 1,000 বাদ দিয়ে দিব। 1,000 বাদ দিয়ে দেওয়ার পর যে 9,000 টাকা থাকে সেই 9,000 টাকা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আলটিমেটলি গিয়ে আমার 9,000 টাকা থাকলো। এরকমভাবে যতগুলো হচ্ছে আমাদের লেনদেন দেওয়া থাকবে, প্রত্যেকটা লেনদেন থেকে আমরা এভাবে টাকা বের করব এবং আলটিমেটলি গিয়ে আমরা এখানের মধ্যে মোট টাকা যোগ করে দিব। এটাই হচ্ছে আমাদের ক্রয় জাবেদা। সেমভাবে যদি বিক্রয় জাবেদা করতে চাই, বিক্রয় জাবেদার মধ্যে গিয়ে ঘর বেশি একটা পার্থক্য হয় না। বিক্রয় জাবেদার মধ্যে কি কি চেঞ্জ হয়? বিক্রয় জাবেদার মধ্যে এখানে ক্রেডিট হিসাব খাতের জায়গায় হয়ে যাবে ডেবিট হিসাব খাত। শর্তের ঘরটা সাধারণত বিক্রয় জাবেদার মধ্যে ইউজ করা হয় না। বিক্রয় জাবেদার মধ্যে 5টা ঘর নর্মালি ইউজ করা হয়: তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র এবং ক্রয় হিসাব ডেবিট, পাওনা হিসাব ক্রেডিট। এটার পরিবর্তে গিয়ে হয়ে যাবে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ ধারে বিক্রয়ের যে জাবেদা রয়েছে সেই জাবেদাটা আমরা এখানের মধ্যে উল্লেখ করে দিব। তাহলে দেখ কোন কোন জায়গায় চেঞ্জ হলো, এই ডেবিট হিসাবটা চেঞ্জ হয়েছে এবং এই দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট এই জাবেদার মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে। অন্য সব ঘর কিন্তু সেম ভাবেই করে থাকি আমরা। এরপর আমাদের আর যা দুটো জাবেদা রয়েছে, একটি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা এবং আরেকটি হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। যদি আমরা এখানের মধ্যে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে চাই, আমাদের এই সেম ঘরটা হচ্ছে ফলো করা লাগবে। আমাদের আবার খালি দুইটা চেঞ্জ আসবে, দুইটা না অ্যাকচুয়ালি 3টা চেঞ্জ আসবে। একটা হচ্ছে আমাদেরকে এখানে জাবেদাটা লিখতে হবে। ক্রয় ফেরত জাবেদার জাবেদা কি? ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে এরকম: পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। এই ক্ষেত্রে গিয়ে এটা সেম থাকবে। এটা ডেবিট হিসাব খাতে আমরা ব্যবহার করব, কারণ পাওনাদারের নাম এখানে কোথায় উল্লেখ করা রয়েছে? ডেবিটে উল্লেখ করা রয়েছে। এই ক্ষেত্রে ঘরের নাম হয়ে যাবে ডেবিট হিসাব খাত। তারপরে এই ক্ষেত্রে হয়ে যাবে কি নাম? ক্রয় ফেরতের জন্য আমরা কোনটা ইউজ করে থাকি? ক্রয় ফেরতের জন্য আমরা যেটা ইউজ করে থাকি তার নাম হচ্ছে ডেবিট নোট। এর জন্য এখানের মধ্যে আমরা ডেবিট নোট নং ব্যবহার করব। বাকি সব কিন্তু সেম। তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নং, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট। তারপর একদম যোগ বিয়োগ করে টাকাটা হচ্ছে আমরা এখানের মধ্যে বসিয়ে দিব। ধরো
এখানে বলা হলো যে 2020 সালের জানুয়ারি 10 তারিখে মিস্টার বি 101 নাম্বার ডেবিট নোট দিয়ে 9,000 টাকার পণ্য হচ্ছে ফেরত পাঠিয়েছেন। তিনি যে 9,000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছেন এই টাকাটা হচ্ছে আমরা এই ঘরের মধ্যে লিখে দিব, এবং সবার শেষে গিয়ে আমাদের যেটা রয়েছে সেটি হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদার মধ্যে কি কি পার্থক্য ঘটবে? প্রথমত হচ্ছে, আচ্ছা আমরা আগে এটা লিখে নিই। বিক্রয় ফেরত জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। আমাকে বলো তো, এই যে দেনাদার এটা কোথায় রয়েছে? দেনাদার দেওয়া রয়েছে ক্রেডিটে, এই কারণে আমরা এখানের মধ্যে লিখব ক্রেডিট হিসাব খাত। কি লিখবো আমরা এখানের মধ্যে? ক্রেডিট হিসাব খাত। ডেবিট নোটের জায়গায় এখানে হয়ে যাবে ক্রেডিট নোট নং। পরীক্ষার মধ্যে যদি ক্রেডিট নোট নাম্বার না দেওয়া থাকে তখন আমরা এদের খালি রেখে দিব, না হলে আমরা এখানের মধ্যে একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিব। তারপর আবার সব সেম পদ্ধতি, আমরা যার নাম লিখব, ক্রেডিট নোট নাম্বার লিখব, সূত্রের জায়গায় টিক দিয়ে দিব, তারপর তারিখ লিখব, এবং সব যোগ বিয়োগ করার পর একেবারে গিয়ে হচ্ছে এখানে টাকার পরিমাণ উল্লেখ করব। যদি দেওয়া থাকে যে পরিবহন খরচ কিংবা অন্যান্য খরচ, সব খরচ আমরা যোগ করব, যোগ করে একদম লাস্ট ঘরে গিয়ে হচ্ছে আমরা এই টাকাটা বসিয়ে দিব। তারপর সব যোগ বিয়োগ করলে মেইন টাকা যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের জন্য টোটাল বিক্রয় ফেরত জাবেদার যোগফল। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি নিয়ে কথা বলেছি? আজকে আমরা সকল ধরনের বিশেষ জাবেদা নিয়ে কথা বলেছি এবং প্রকৃত জাবেদা নিয়ে কথা বলেছি। তারপর দেখেছি আমাদের যে সাধারণ জাবেদাগুলো রয়েছে, সাধারণ জাবেদাগুলো আমরা পরীক্ষার মধ্যে কীভাবে হচ্ছে করতে পারি। আমরা এই 4 ধরনের বিশেষ জাবেদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং তাদের ছকগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরেও যদি তোমাদের মনে কোনো ধরনের কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে আস্ক করতে পারো, আমি ট্রাই করব পরবর্তীতে তোমাদের এই কোশ্চেনগুলোর হচ্ছে অ্যান্সার দিয়ে দেওয়ার। তাহলে পরবর্তী ক্লাসের মধ্যে আমরা কি নিয়ে আসবো? এই চ্যাপ্টারের ঠিক পরের যে চ্যাপ্টারটি রয়েছে খতিয়ান, খতিয়ান নিয়ে এসে পড়বো হচ্ছে আমরা পরের ক্লাসের মধ্যে। তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। টিল দেন, stay tuned with me 10 Minute School and never stop learning.